তো আমরা আজকে পড়বো হচ্ছে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মধ্যে কয়টা ডিজিজ আছে কি জানি? প্যাথোলজিতে পড়ছিলাম। একটা হচ্ছে অ্যাজমা, আর একটা হচ্ছে কি সিওপিডি। ভেরি গুড। সিওপিডি আর অ্যাজমা। হ্যাঁ, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের মধ্যে আমরা এই সিওপিডি এবং অ্যাজমাই পড়ি। সো আজকে আমরা ক্লাসটা শুরু করব অ্যাজমা দিয়ে। সো ফার্স্ট লেকচার হচ্ছে অ্যাজমা। কেউ বলতে পারবা, প্যাথোলজিতে টুকটাক পড়ছিলাম যে অ্যাজমাতে আসলে কি সমস্যা হয় পেশেন্টের? অ্যাজমার পেশেন্টের মূল সমস্যাটা কি? হাইপারসেনসিটিভিটি। ভেরি গুড। তাহলে অ্যাজমা হচ্ছে একটা হাইপার সেন্সিটিভিটি, এবং তোমরা অলরেডি বলে ফেলছো এই যে হাইপার সেন্সিটিভিটি এটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে? তো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি কি কি হয় আমরা সবকিছুই জানি, বাট তারপর আমরা ছোট্ট করে একটু রিভিউ করব। তোমরা যখন প্যাথোলজি পড়ছিলাম, মাইক্রোবায়োলজিতে আমাদের ইমিউনোলজি নামে একটা বড় চ্যাপ্টার ছিল। ঠিক আছে? ওই ইমিউনোলজিতে একটা খুব সুন্দর টপিক ছিল, যে টপিকটাকে আমরা বলি হচ্ছে অ্যাটোপি। তো হোয়াট ইজ অ্যাটোপি? তুমি দেখবা অনেকে ধুলাবালিতে খেলাধুলা করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না, বাট অনেকে রুমে আছে, রুমটা যা ঝাড়ু দিছে, এই ধুলাতেই তার সমস্যা, একদম হাঁচি কাশি শুরু হয়। হ্যাঁ, তাহলে বিভিন্ন ডাস্ট, পোলেন, অ্যালার্জেন্ট, অনেকের ক্ষেত্রে খুব বেশি মানে ইরিটেশন হয় না, কোনো প্রবলেম হয় না, বাট অনেকের জেনেটিক্যাল একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যে কারণে কোনো ডাস্ট পোলেন গেলেই তার একদম হাইপার সেন্সিটিভিটি হয়ে যায়, তার সর্দি কাশি শুরু হয়ে যায়। ঠিক আছে? এই জেনেটিক প্রিডিসপোজিং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি অ্যাটোপি। এটা হচ্ছে একটা হাইপার সেন্সিটিভিটি। তাহলে অ্যাজমার মেইন প্যাথোলজি হচ্ছে এই অ্যাটোপি, একটা জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে টু অ্যালার্জিক বা অ্যালার্জেন। কোন একটা অ্যালার্জেন যখন তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে, তার এগেইনস্ট একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। আমরা জানি যখন কোন একটা অ্যালার্জেন বা প্যাথোজেন আমাদের বডিতে যায়, সবার আগে সেটাকে রিসিভ করে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল রিসিভ করে সে হেল্পার টি সেলের কাছে পাঠায়। ওই হেল্পার টি সেল তারপরে বি সেলকে বলে যে বাবু, এটা মারার জন্য আমাকে অ্যান্টিবডি দাও। তাহলে বি সেলটা প্লাজমা সেলে ভাগ হয়ে যায় এবং তারা কি তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে। তাহলে যখন আমরা এই অ্যালার্জেনের কথা বলবো, অ্যালার্জেনের বিরুদ্ধে ধরো বি সেল স্টিমুলেশন হয়ে মেইন যে অ্যান্টিবডিটা তৈরি করতেছে বারবার, সেটা হচ্ছে কি আইজিই। তাহলে প্রথম এক্সপোজারে আইজিই তৈরি হলো, এরপর সেম অ্যালার্জেন যখন আবার এক্সপোজার করবে, তখন প্রথম যে আইজিটা তৈরি হয়েছিল এটা মাস্ট সেল সেন্সিটাইজ করছে। এরপরে যখন আবার আইজি তৈরি হচ্ছে, সেটা মার্স সেলের সাথে ক্রস লিঙ্ক করে মার্স সেলটা ডিগ্রানুলেশন হয়, এবং ডিগ্রানুলেশন হওয়ার পরে মার্স সেল থেকে বিভিন্ন ইনফ্লামেটরি মিডিয়েটরস রিলিজ হয়। এই ইনফ্লামেটরি মিডিয়েটরস এর মধ্যে অন্যতম হচ্ছে হিস্টামিন এবং লিউকোট্রাইনস। তোমাকে অ্যাট লিস্ট এই জিনিসটা জানতে হবে ফ্রম ইওর মাইক্রোবায়োলজি ব্যাকগ্রাউন্ড। ওকে, তাহলে এই যে এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এটাকে আমরা বলি হচ্ছে AHR, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস। তাহলে এই AHR এর পিছনে বেশ কিছু ট্রিগার আছে। তাহলে আমরা দেখতেছি এই যে হাইপার সেন্সিটিভিটি, এটা নিজে নিজে হয় না, কোন একটা ট্রিগারের কারণে হয়। তাহলে আমি যখনই অ্যাজমা যখনই বলবো, আমাকে মনে রাখতে হবে এই অ্যাজমাতে অবশ্যই একটা কি কাজ করবে ভাইয়া? একটা ট্রিগার কাজ করবে। এই ট্রিগারটা হতে পারে কোন একটা অ্যালার্জেন, হতে পারে ড্রাগ, হতে পারে কোল্ড এয়ার, হতে পারে কি এক্সারসাইজ। এই যে আমি অ্যালার্জেন বললাম, আমি এই অ্যালার্জেনগুলোর মধ্যেই এই এয়ার পলিউশন, সিগারেট স্মোকিং, এগুলো আমি ইনক্লুড করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে এই যে ট্রিগার, দেখো অ্যাজমার বিভিন্ন রকম ট্রিগার আছে। এই ট্রিগারের কারণে বিভিন্ন রকম অ্যাজমা হয়। যেমন ধরো, একটা হচ্ছে এক্সারসাইজের কারণে অ্যাজমা হচ্ছে, এটাকে বলা হয় এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। অ্যালার্জেনের কারণে হয়, এটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা। ড্রাগের কারণে হয় ড্রাগ ইনডিউসড অ্যাজমা। ওকে, তাহলে অ্যাজমা মানে হচ্ছে একটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। এই যে হাইপার সেন্সিটিভিটি হয় কোন একটা অ্যালার্জেন বা অ্যাটোপির বিরুদ্ধে, এই অ্যাটোপিটাই হচ্ছে কি তাহলে অ্যাজমার ট্রিগার। তাহলে যখন আমি বলবো একটা পেশেন্টের অ্যাজমা, তাহলে অবশ্যই এই পেশেন্টের অ্যাজমা হওয়ার একটা ট্রিগার থাকবে। এই ট্রিগারটা হতে পারে কোনো অ্যালার্জেন, এই অ্যালার্জেনটা হতে পারে ডাস্ট, হতে পারে পোলেন, হ্যাঁ, হতে পারে মোল্ড অর এয়ার পলিউশন, ইভেন সিগারেট স্মোক, হতে পারে কোনো একটা ড্রাগ, হতে পারে কোল্ড এয়ার, হতে পারে কি এক্সারসাইজ। এটা মনে রাখবো। ওকে, এই ট্রিগারটা জানি ভাই কোন অ্যান্টিবডি তৈরি করছিল? আইজিই। এই আইজিইটা সেন্সিটাইজ করে কোন সেলকে ভাইয়া?
মাস্ট সেলকে। তারপর যখন আবার নতুন করে ওই অ্যালার্জেনটা আসে, তখন আবার যে আইজিটা তৈরি হইলো, তারা ওই অ্যালার্জেনটা ক্রস লিঙ্ক করে কার সাথে? ওই মাস্ট সেলের সাথে। এই মাস্ট সেলটা যখন ডিগ্রানুলেশন হয়, তখন মাস্ট সেল থেকে জানি কি কি বের হয়? ইনফ্লামেটরি মিডিয়েটর। একটা হচ্ছে হিস্টামিন, একটা আর হচ্ছে হ্যাঁ লিউকোট্রান্সের মধ্যে ইন্টারলিউকেন, এন্ড ধরো আদার কিছু ইনফ্লামেটরি মিডিয়েটর রিলিজ হয়। এখন বলো তো, এই যে ইনফ্লামেটরি মিডিয়েটর, এরা কি ভ্যাসো কনস্ট্রিকশন করে নাকি ভ্যাসো ডায়ালেশন করে? ভ্যাসো ডায়ালেশন করে। তাহলে দেখো, আগে ধরো যে আমাদের যে ধরো ভেসেলের ওয়াল গুলা ছিল, ধরো এইগুলা হচ্ছে ভেসেলের ওয়াল এক একটা সেল। হুম, এগুলো হচ্ছে এক একটা সেল। এখন যখন ভ্যাসো ডায়ালেশন হয় এবং সাথে সাথে ইনফ্লামেশনের পরে এই যে সেলগুলা, এই সেলগুলো না ভাই শ্রিঙ্কেজ হয়ে যায়, ছোট ছোট হয়ে যায়। তাহলে এই সেলগুলা যখন ছোট ছোট হয়ে যাবে, তখন তার মাঝে ফাঁকা জায়গাটা বেড়ে যাবে না? এই ফাঁকা জায়গাটা বাড়লে সেখান থেকে কি হবে ভাইয়া? ফ্লুইড লিকেজ হবে। কি হবে ভাইয়া? ফ্লুইড লিকেজ হবে। তাহলে এইভাবে সেলুলার গুলা শ্রিঙ্কেজ হয়ে ছোট ছোট যখন হয়ে যায়, তখন মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়। এই গ্যাপ থেকে ফ্লুইড লিকেজ হয়, যেটাকে আমরা বলতেছি যে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়তেছে। এই ফ্লুইড গুলা যখন ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হবে, তখন কি তৈরি হবে ভাইয়া? ইডেমা তৈরি হবে। কি তৈরি হবে? ইডেমা। তোমরা কি ইডেমার ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলোর কারণে ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে যায় এবং কি হয়? ইডেমা হয়। তাহলে একটা জিনিস গেল ইডেমা। এরপরে আমরা একটু এই ফিগারটা যদি দেখি, এই ফিগারটা হচ্ছে বিভিন্ন বইতে এই ফিগারটা থাকে। যদি এই ফিগারটা একটু চিন্তা করো, এখানে আমি এটাই দেখেছি যে ভাই একটা অ্যালার্জেন আসছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে রিসিভ করছে, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি আইজিটা এসে মাস্ট সেল ডিগ্রানুলেশন করছে, এই মাস্ট সেল ডিগ্রানুলেশনের কারণে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটরস আসছে। এবং একই সাথে মাস্ট সেল বা ডেন্ড্রাইটিক সেল কিছু ইউসিনোফিলের কাউন্টও কি করে? বাড়ায় দেয়। তাহলে দুইটা সেলের কথা এখানে খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো। তাহলে একটা সেল হলো কি সেল ভাইয়া? মাস্ট সেল। আর একটা সেল কি সেল? ইউসিনোফিল। ঠিক আছে? তাহলে দেখো, এই যে মাস্ট সেল থেকে যে ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলো এখানে আসতেছে, এই ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলো এসে কি কাজ করে? তো এটা হচ্ছে আমাদের ওই যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম গুলা। এই মাস্ট সেল গুলা যখন আসে, দেখো এখানে একটা ফাঁকা জায়গা দেখাচ্ছে না? এখান দিয়ে হচ্ছে ভাইয়া কিছু ফ্লুইড, হ্যাঁ কিছু ফ্লুইড এই ইন্টারস্টিশিয়ামে চলে আসে। এই ইন্টারস্টিশিয়ামে কিছু ফ্লুইড আসলো, এই ফ্লুইড গেলে এসে দেখো প্লাজমা লিকেজের কারণে এখানে কি হয়েছে ভাই? একটা ইডেমা হয়েছে। প্লাজমা লিকেজের কারণে কি হয়েছে? একটা ইডেমা হয়েছে। এবং সে একই সাথে এই জায়গাটা দেখো ভাইয়া, এই নার্ভটা হচ্ছে কি নার্ভ? এই নার্ভটা হচ্ছে একটা ভেগাস নার্ভ। এটা কি নার্ভ ভাইয়া? ভেগাস নার্ভ। এই ভেগাস নার্ভকে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো এসে স্টিমুলেট করে। এই ভেগাস নার্ভ, এই যে এখানে স্মুথ মাসেল গুলো আছে, স্মুথ মাসেলের কি করে? কনস্ট্রিকশন করে। তাহলে কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন। কি হবে? ব্রঙ্কো কনস্ট্রিকশন। তাহলে একদিকে পাচ্ছে আমি ইডেমা হচ্ছে, দুই দিকে পাচ্ছে কি? ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে। আর এই জায়গাটাতে দেখো কিছু গবলেট সেল থাকে না ভাইয়া? ধরো বুঝি যে ধরো এটা হচ্ছে একটা গবলেট সেল। কি সেল? গবলেট সেল। এই গবলেট সেল কি তৈরি করে? কিছু মিউকাস তৈরি করে। ঠিক আছে? গবলেট সেল কিছু কি তৈরি করে ভাইয়া? মিউকাস। তাহলে মেইন প্যাথোলজিতে ভাইয়া এই তিনটা কথাই তুমি বারবার করবা। এর মধ্যে অ্যালার্জেন্ট হচ্ছে অ্যান্টিবডি প্রেজেন্ট করা, সরি এপিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যালার্জেন গুলা যখন প্রেজেন্ট করছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন অ্যালার্জেন গুলা প্রেজেন্ট করছে, তখন কি হয়েছে? মার্সেল ডিগ্রানুলেশন হয়েছে। ক্লিয়ার? মার্সেল ডিগ্রানুলেশনের পরে ইনফ্লামেটরি মিডিয়েটর আসছে, সে প্লাজমা লিকেজ বাড়াইছে, সে ব্রঙ্কো কনস্ট্রিকশন করছে, আর সে মিউকাস তৈরি করছে। তাহলে মেইন কথা কয়টা কথা ভাইয়া? তিনটা কথা। মেইন কথা কয়টা? তিনটা। তাহলে দেখো, তিনটা কথার মধ্যে এটা গেছে এক নাম্বার কথা, ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে ইডেমা হয়েছে। দুই নম্বরে হচ্ছে মিউকাস সিক্রেশন করছে। আর তিন নম্বরে কি? ব্রঙ্কো কনস্ট্রিকশন করছে। তাহলে দেখো, এই যে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে, এরপরে এই যে তিনটা কথা আমি বললাম, এই তিনটা কথা তুমি বুঝছো কিনা? ঠিক আছে? এই তিনটা কথা যদি বুঝো, তাহলে দেখো যে এই তিনটার কারণে আমাদের নর্মাল এয়ারওয়ে হচ্ছে এরকম। যখন অ্যাজমা হয়, তাহলে দেখো তো এই জায়গায় ভাই ফ্লুইড এসে জমবে না? এই জায়গায় যদি ফ্লুইড এসে জমে, তাহলে সেটা কি একটু মোটা মোটা হয়ে যাবে না? জি এবং স্যার। ভিতরে ভিতরে কি মিউকাস জমবে না? এবং এই সেলগুলা কি আরো বেশি কনস্ট্রিকশন হয়ে আরো ছোট হয়ে যাবে না? তাহলে দেখো, এখানে এত বড় লুমেন ছিল, এখানে একটা বড় লুমেন ছিল, যে লুমেন দিয়ে ইজিলি বাতাস আসতে পারতো, বাতাস যেতে পারতো। কিন্তু এই জায়গায় দেখো তো ভাই, লুমেনটা অনেক ছোট হয়ে গেছে না? তাহলে এখানে বাতাস আসতেও সমস্যা হবে, বাতাস যেতেও সমস্যা হবে। কথা বুঝছো? এই যে তোমার ব্রঙ্কো কনস্ট্রিকশন হইলো, এই ব্রঙ্কো কনস্ট্রিকশন তোমরা কখনো কি ওই যে
কলমের যে খাপ আছে ওইটাতে বাঁশি বাজাইছো? এই যে এভাবে একটা জি স্যার। চিকন, হ্যাঁ একটা চিকন একটা এয়ারওয়ে দিয়ে যখন বাতাস যায় তখন একটা সাউন্ড হয় না ভাইয়া? যখনই এই ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, যখনই এই ব্রঙ্কো কনস্ট্রিকশন হচ্ছে, এই ব্রঙ্কো কনস্ট্রিকশনের মধ্যে দিয়ে যখন জোরে বাতাস যাবে তখন একটা মিউজিক্যাল সাউন্ড হয়। এই সাউন্ডটাকে কি বলে ভাইয়া? হুইস। হুইজ বলে। এই সাউন্ডটা কি বলে? হুইজ বলে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখন না রংকাই টার্মটা আর ইউজ করা হয় না, বুঝছো? আগে স্যাররা বলতো যে তুমি যদি মানে নিজের কান দিয়ে শোনো, বাইরে থেকে শোনো একটা সাউন্ড, বাঁশির মতো সাউন্ড হচ্ছে, এটাকে হুইজ। আর তুমি যদি পিঠে স্টেথো লাগে শোনো তখন সেটাকে রংকাই বলা হয়, বুঝছো? সো তাহলে বুঝো রংকাই আর হুইজ দুইটা কিন্তু সেম। অনেকে বলতো স্টেথো দিয়ে শোনো সেটাকে রংকাই কয়, আর স্টেথো ছাড়া শোনো সেটাকে কি বলে? হুইজ বলে। অ্যাকচুয়ালি দুইটাই হুইজ। অ্যাকচুয়ালি দুইটা কি ভাইয়া? হুইজ। তাহলে তোমরা এখন থেকে রংকাই টার্মটা ইউজ না করে কোন টার্ম ইউজ করবা? হুইজ। হুইজ ইউজ করবা, ঠিক আছে? একটা হুইজ ইউজ করবা। ক্লিয়ার? এখন তুমি আমাকে বলো তো, আমাদের নর্মাল যে ব্রেথ সাউন্ড, নর্মাল ব্রেথ সাউন্ডকে কি ব্রেথ সাউন্ড বলা হয়? আমাদের তিন রকম ব্রেথ সাউন্ড আছে, তুমি কি জানো? ভেসিকুলার। ব্রঙ্কিয়াল, ভাস্কুলার। অর্ণব বলো তো ভাইয়া, নর্মাল ব্রেথ সাউন্ডকে কি বলা হয়? স্যার ভেসিকুলার ব্রেথ সাউন্ড নরমাল, আর টাইপস হচ্ছে তিনটা। আচ্ছা, তাহলে একটা গেল ভেসিকুলার। ভেসিকুলারের মধ্যে ভেসিকুলার ক্যারেক্টারিস্টিক্স কি? কখন আমরা ভেসিকুলার বলছি? স্যার ইন্সপাইরেশন এক্সপাইরেশন মোর দ্যান ইন্সপাইরেশন, আর মাঝখানে একটা গ্যাপ থাকবে। থাকবে নাকি থাকবে না? থাকবে না। স্যার গ্যাপ থাকবে। এটা হচ্ছে ইন্সপিরেশন, এটা কি এক্সপিরেশন। হ্যাঁ, নরমালি একটা গ্যাপ থাকে। এটা যদি হয় ইন্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, ঠিক আছে? তুমি নরমালি দেখো, তুমি যখন শ্বাস নিচ্ছ, শ্বাসটা একটুখানি টাইম বেশি আছে, খুব বেশি না, একটুখানি বেশি লাগতেছে। আরেকটা হচ্ছে, আরেকটা কি? ভেসিকুলার উইথ প্রলং এক্সপাইরেশন। প্রলং এক্সপিরেশন। এইটা যেটা হয় ভাইয়া, ঠিক আছে? তাহলে ইন্সপিরেশনটা ছোট আর এক্সপিরেশনটা কি বড়। কারণ দেখো, যখন ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, যখন ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় তখন তুমি চিন্তা করো তো ভাইয়া, তখন এই যে ইন্সপিরেশন নিচ্ছ, এটা একটা অ্যাক্টিভ প্রসেস না ভাইয়া? জি স্যার। এই অ্যাক্টিভ প্রসেসে তোমার মাসেলগুলা কাজ করে, সে জোরে শ্বাস কিন্তু নিয়ে ফেলতে পারে। তাহলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে যে চিকন নল দিয়ে, আগে নল ছিল এরকম মোটা, এরপরে নলটা হয়ে গেল কি চিকন। তাহলে যেহেতু অ্যাক্টিভ প্রসেসে আমি সাই করে জোর করে শ্বাসটাকে নিতে পারছি, হ্যাঁ টাইম এরকম লাগছে। কিন্তু যখন প্যাসিভ প্রসেসে শ্বাস যেতে চাইবে, তাহলে এতগুলা বাতাস এই চিকন নল দিয়ে যেতে বেশি সময় লাগবে না? এই কারণে এক্সপিরেশনের টাইমটা কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন যখনই তুমি পাবা, তখনই তুমি বুঝে নিবা ভাইয়া এখানে ব্রঙ্কো কনস্ট্রিকশন আছে, তাইলে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে। কি আছে? এটা কি মিন করে ভাই? এটা দেখো, এটা অবস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ঠিক আছে? তাহলে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন মিন করে অবশ্যই এখানে একটা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে। ইদার এটা অ্যাজমা আর এটা কি সিওপিডি। তাহলে অ্যাজমা আর সিওপিডির ফার্স্ট ফাইন্ডিং হচ্ছে এই ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন। আর এর এয়ারওয়েটা যখন আরো অনেক বেশি সিগনিফিকেন্টলি ন্যারো হয়, তখন তুমি এই হুইজ টার্মটা পাবা। কথা কি বুঝছো? তখন তুমি হুইজ টার্মটা পাবা। আর বলো তো, এই পেশেন্টের কি শ্বাসকষ্ট হবে নাকি হবে না? হবে স্যার। অবশ্যই শ্বাসকষ্ট হবে, শর্টনেস অফ ব্রেথ। এবং এগুলার পিছনে একটা কি থাকবে ভাইয়া? একটা কি থাকবে? ট্রিগার থাকবে। আমি যখন অ্যাজমা পেশেন্ট ডায়াগনোসিস করতে চাই, আমি জাস্ট ভাইয়া বিশ্বাস করো, আমি এই তিনটা জিনিস খুঁজি, যে কোনো ট্রিগার আছে কিনা, শর্টনেস অফ ব্রেথের সাথে হুইজ আছে কিনা, অথবা ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন আছে কিনা। এই জিনিসগুলো যখন বলবে, তখন আমি চিন্তা করি যে ওকে ফাইন, এই পেশেন্টের তাহলে কি আছে? অ্যাজমা আছে। এবং দেখো, এই যে আমি বললাম, এই অ্যাজমার পেশেন্টের মোর দেন 90%-এর একটা হিস্ট্রি অফ অ্যালার্জি দেয়। যে ট্রিগারটা বললাম, সেই ট্রিগারটাকে সে কিভাবে বলে? হিস্ট্রি অফ অ্যালার্জি। যে ধুলাবালিতে গেলেই তার হাঁচি কাশি সমস্যা হয়, হ্যাঁ, পুরাতন বই খাতা নাড়াচাড়া করলেই তার হাঁচি কাশি সমস্যা হয়,
পুরাতন জামা কাপড় নাড়াচাড়া করলেই তার হাঁচি কাশি সমস্যা হয়। তাহলে এরকম একটা অ্যালার্জির হিস্ট্রি দিবে, তুমি শর্টনেস অফ ব্রেথ পাবা, তুমি হুইচ পাবা, আর কি পাবা, প্রলং এক্সপিরেশন পাবা। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এই যে আমি তোমাকে দেখাইলাম ভেগাস নার্ভ ইরিটেশন হচ্ছে, তোমার কি মনে আছে আমি তোমাকে গতকাল কাফ পড়াইছিলাম, তখন কাফের একটা মেকানিজমে বলছিলাম যদি ভেগাল নার্ভে ইরিটেশন হয়, ওই রিসেপ্টর গুলার যদি ইরিটেশন হয়, তখন কাফ সেন্টার স্টিমুলেট হয়। তাহলে এই পেশেন্টের কি থাকবে ভাইয়া, কাফ থাকবে। কি থাকবে, কাফ থাকবে। কমনলি কি কাফ থাকবে ভাইয়া, ড্রাই কাফ থাকবে। কমনলি কি কাফ থাকবে, ড্রাই কাফ। এখন আমাকে একটা কোশ্চেন বলতে পারবা, এই যে ড্রাই কাফটা দিনে ভালো রাতে খারাপ হয়, কেন দিনে ভালো এবং রাতে খারাপ, এটা ব্যাখ্যা করে দিতে পারবা? অ্যাজমার পেশেন্টের কাফ থাকে, কেন দিনে পেশেন্ট মোটামুটি ভালো থাকে, কেন গভীর রাতে বা ভোর সকালে পেশেন্টটা খারাপ হয়ে যায়? স্যার কর্টিসল লেভেল। স্যার রাতে ঠান্ডা বাড়ে স্যার। নো 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 মারুফ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা বিকজ অফ কর্টিসল। দেখো এদের সবগুলোর পিছনে দায়ী না একটা এয়ারওয়ে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। দ্যাট মিনস এইটার কারণে একটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, তাই তো? মাত্রই আমরা দেখালাম, তাই না? একটু দেখো তো আগের পেজটা, আমি এখানে দেখাইছিলাম যেটা ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, হাইপার সেন্সিটিভিটির কারণে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, ওই ইনফ্লামেশনের কারণেই তো ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ছে, তাই না? তাহলে এই যে ইনফ্লামেশন, অ্যাজমা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ বা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। তাহলে আমরা কি জানি না যে অ্যান্টি ইনফ্লামেটরি স্টেরয়েডের কি ইফেক্ট আছে? স্টেরয়েড নিজে একটা কি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাই না? তাহলে দিনের বেলা আমরা স্ট্রেসে থাকি, দিনের বেলা আমাদের স্টেরয়েড বেশি থাকে এবং এই স্টেরয়েডগুলা ইনফ্লামেশনটাকে কি করে ফেলে ভাইয়া, কমায় ফেলে। কিন্তু রাতের বেলা যখন আমরা খুব শান্তিতে ঘুমাই, রাতের বেলা আমি যখন খুবই শান্তিতে ঘুমাই, তখন আমাদের এই স্টেরয়েড বাড়ে নাকি কমে? স্টেরয়েড কমে। সেই কারণে ইনফ্লামেশনটা কি হয়ে যায় ভাইয়া, বেড়ে যায়, এবং এই কারণে বেশি বেশি কি হয় ভাইয়া, কাশি হয়। বাড়ি কি বুঝতে পারছো? তাহলে যদি কেউ বলে যে অ্যাজমার পেশেন্ট খারাপ হয় কখন, সকালে নাকি গভীর রাতে? গভীর রাতে। সে কখনো দুপুরে খারাপ হবে? খারাপ সাধারণত হবে না, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে স্টেরয়েডের ব্যাপারটা। আমাদের যে বেসাল কর্টিসল লেভেল, এই বেসাল কর্টিসলের কারণে দেখা যায় এই কর্টিসলটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দেয়, যে কারণে ইনফ্লামেশনটা কম হয়। কিন্তু রাতের বেলা স্টেরয়েড বেসাল কর্টিসল লেভেলটা কমে যায়, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্টটা কমে যায়, ইনফ্লামেশন বেড়ে যায়, এবং বারবার কি হয়, রাতের বেলা কাফ হয়। এই কয়টা কথা কি বুঝতে পারছো? এই কয়টা কথাই হচ্ছে আমাদের মূল কথা। এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, আরেকটা জিনিস দেখো, জোরে বাতাস আসতেছে কিন্তু বাতাস যেতে পারতেছে না, তাহলে আমি বলি না যে এখানে এয়ার গুলা ট্র্যাপিং হচ্ছে। জি স্যার। অনেক সময় পেশেন্ট বলবে তার বুকে চাপ চাপ লাগে। কেন লাগে ভাই? তার তো হার্টেও ঠিকমতো ব্লাড যেতে মানে এয়ার যেতে পারছে না, কারণ এয়ার তো আসলে ব্লাড সার্কুলেশনে ঠিকমতো আসতে যেতেই পারতেছে না। বাড়ি বুঝছো কিনা, শর্টনেস অফ ব্রেথের কারণে। তাহলে অ্যাজমার পেশেন্ট কিন্তু অনেক সময় বলবে তার বুকে চাপ চাপ লাগতেছে। এই চাপ চাপ কিন্তু ডিউ টু অ্যাজমা, নট অ্যানজাইনা অর এমআই। বাড়ি বুঝছো কিনা, এখানে যে কার্বন ডাইঅক্সাইড গুলো আটকে যাচ্ছে, সে কি আর বেরোতে পারতেছে ভাই? বেরোতে পারতেছে না তো, বুঝো নাই? তাহলে নতুন করে অক্সিজেন আসতে পারতেছে না, তাহলে ব্লাডে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। এই যে ব্লাডে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তাহলে ব্লাডে যে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, তাহলে হার্টেও কম অক্সিজেন যাচ্ছে, তাহলে অ্যানজাইনার মতো একটা পেইন বা বুকে চাপচাপ হবে না? হবে কিন্তু। ক্লিয়ার? এই পেজে ওভারঅল অ্যাজমার যা যা লাগবে সবকিছু এখানে আছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা একটু মেইন বইতে যাই। আমরা আসলে অনেক কিছু পড়ে ফেলছি, বুঝছো? অনেক বলতে অনেক বেশি কিছু পড়ে ফেলছি। আমরা একটু মেইন বই থেকে এখন মিলাই দিব। প্যাথোজেনেসিস কি বুঝতে পারছো ভাইয়া? কারণ এইটা বুঝলে না ডেভিডসন পড়াটা ইজি হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছি? আমরা একটু তাহলে মেইন বই নিই। হ্যাঁ স্যার অ্যানজাইনাটা কি আসলে ওই হার্টের জন্যই হয়, মানে অক্সিজেন সাপ্লাই কমার জন্য? না, আবার হচ্ছে ওই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায় না, এয়ার ওয়েটা পাস করতে পারে না, এই জন্য বুকে চাপ চাপ বলতে পারে। এটা আনইউজুয়াল ফিলিং বলে আর কি। জি স্যার। ঠিক আছে, ওকে। আসেন, প্রথম কথা হচ্ছে অ্যাজমা একটা স্যার পেজ নাম্বারটা একটু কাইন্ডলি বললে। পেজ নাম্বার হচ্ছে 537 537। হ্যাঁ, ওকে।
ওকে, এই যে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, একদম প্রথমে যেটা লাগবে, অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, দেখেছো সবসময় একটা ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকে, ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, ফার্স্ট জিনিস। ওকে, এরপরে একটা হাইপার রেসপন্সিভনেস, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এটা আমরা পড়ছি। এবং এইটার কারণে কি কি ফিচার হয় এটা একদম লাল কালিতে দাগাইতে হবে। এই পেশেন্টের রিকারেন্ট হুইজ হয়, ব্রেথলেসনেস হয়, চেস্ট টাইটনেস হয়, কাফ হয়। এই যে কাফ হচ্ছে, এই কাফটা পার্টিকুলারলি হয় নাইট অর ইন দা আর্লি মর্নিং, মানে একদম ভোরবেলা। ঠিক আছে, তাহলে এইখানে হুইজ মিস করা যাবে না, ব্রেথলেসনেস মিস করা যাবে না, চেস্ট টাইটনেস মিস করা যাবে না, কাফ মিস করা যাবে না। এবং এই কাফটা মূলত কখন হয়? রাতে হয় অর ভেরি আর্লি মর্নিং। এরপর তো বোঝা গেছে। ওকে, আমি বললাম এই পেশেন্টের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাটোপি থাকে। অ্যাটোপি মানে তার একটা জেনেটিক প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকবে। দ্যাট মিনস এই পেশেন্টের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে। কি থাকবে একটা ভাইয়া? ফ্যামিলি হিস্ট্রি থাকবে। যে মায়ের অ্যাজমা ছিল, তাহলে মেয়ে আসছে অ্যাজমার মতো কমপ্লেন নিয়ে, ফাইন, তাকে আমি অ্যাজমা চিন্তা করতে পারি। কথা বুঝছো? আর এই যে কি কি ট্রিগারগুলো ছিল, অ্যালার্জেন, মাইক্রোবিয়াল, এগুলো তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, কি কি ট্রিগার ছিল, এইটা টোবাকো, হ্যাঁ, এই ওবেসিটির কথাটা নতুন আসছে। ক্লিয়ার? ওবেসিটির কথাটা নতুন আসছে। সো এখানেও যখন পরের লাইনে আসো, এয়ারওয়ে হাইপার রিঅ্যাক্টিভিটি, এটা আমরা অলরেডি পড়ছি, হ্যাঁ, এবং কিছু ট্রিগার থাকে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। বুঝা গেছে? তাহলে আমাদের প্রথম পেজ মোটামুটি পড়া শেষ। এবং দেখো এই যে ট্রিগার, এটা ইন্ট্রিগাল টু দ্য ডায়াগনোসিস অফ অ্যাজমা। যখনই তুমি অ্যাজমা বলবা, এই অ্যাজমা পেশেন্ট একটা ট্রিগার থাকবে, তোমাকে এই ট্রিগারটা বের করতে হবে। কারণ অ্যাজমার একটা ম্যানেজমেন্ট হচ্ছে ভাইয়া, অ্যাজমার একটা ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা তাকে বলবো যে আপনি এই ট্রিগারটাকে অ্যাভয়েড করে চলবেন, এই ট্রিগারটাকে অ্যাভয়েড করে চলবেন। তাহলে অবশ্যই অ্যাজ এ ফিজিশিয়ান তোমাকে বের করতে হবে তোমার পেশেন্টের ট্রিগারটা কি আসলে, এটা হিস্ট্রি নিয়ে বের করতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসি, এখানে আমরা বলছিলাম যে আইজিই এর কথা। তারপর আর ইম্পর্টেন্টলি বললাম, এটা এখানে পড়বা, কেউ একজন বলছিলা এখানে হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 নাকি টাইপ 2? টাইপ 1। টাইপ 1। এই যে 1 আমরা বুঝতে পারি প্রিক টেস্ট দিয়ে। কি টেস্ট ভাইয়া? প্রিক। এই 1 প্রিকের মধ্যে কি আছে? 1 আছে। তাহলে এখানে আমরা প্রিক টেস্ট করতে পারি এই হাইপার সেন্সিটিভিটিটা বোঝার জন্য, অথবা এলিভেটেড সিরাম আইজিই। তোমরা কি দেখছো তোমাদের অ্যালার্জি, চুলকানি বা অ্যাজমার কথা বললেই একটা আইজিই করতে দেয়? এই হচ্ছে সেই আইজিই এর কারণ। এখানে ভাইয়া 4-5টা স্টার দিয়ে রাখো, এই প্রিক টেস্ট এবং আইজিই এটা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে যে হাইপার সেন্সিটিভিটি হয় টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এবং এটা আমরা হয় স্কিন প্রিক টেস্ট অথবা সিরাম আইজিই দিয়ে আমরা এটা জানতে পারি। মনে থাকবে এটা? এবং এরা যে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে এটা আমরা অলরেডি জানছি। তাহলে একটা অ্যাজমা গেল ভাইয়া, এই যে অ্যাজমাটা যেখানে আইজিই বাড়ে, এইটাকে বলা হয় হচ্ছে অ্যালার্জেন্টের কারণে অ্যাজমা। এখানে যে অ্যাজমাটা সেটা কি অ্যাজমা ভাইয়া? অ্যালার্জিক অ্যাজমা। ঠিক আছে, তাহলে একটা অ্যাজমা গেল, সেটা কি অ্যাজমা ভাইয়া? অ্যালার্জিক অ্যাজমা। আরেকটা অ্যাজমা আমরা পড়বো এনএসাইড ইনডিউসড অ্যাজমা। কেউ কেউ বলতে পারবা এই এনএসাইড ইনডিউসড অ্যাজমা কিভাবে কাজ করে? এনিওয়ান? কেউ কি জানো? জানলে বলে ফেলো। এনএসাইড ইনডিউসড অ্যাজমা কিভাবে কাজ করে, মানে মেকানিজমটা কি? স্যার এটাও তো একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ স্যার। তারপর ইনফ্ল্যামেশন, এনএসাইড দিলে তাইলে তো অ্যাজমা কমার কথা, জি স্যার কমারই তো কথা, তাহলে কিন্তু পারে কেন? এনএসাইড দিলে অ্যাজমা বাড়ে কেন? স্টোমাক আর এসব তাকে আলাদা কাজ করে, কক্স 2 কক্স 1। কে বলতেছে কথাটা? ভালো দিকে আসো। মিতু স্যার। মিতু, ভেরি গুড, এক্সিলেন্ট। যদিও ভুল বলতেছো বাট ঠিক লাইনে আসছো। আসো, এখন আমরা পড়বো হচ্ছে এনএসাইড ইনডিউসড অ্যাজমা। ওকে, দেখো তোমরা একটা অ্যারাকিডোনিক অ্যাসিড পাথওয়ে পড়ছো তাই না?
একটা অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়, সবাই পড়ছি। এই অ্যারাকিডোনিক অ্যাসিডটার মেটাবলিজমে দুইটা পাথ হয়, একটা কক্স আর একটা কি লাইপোঅক্সিজেনাস, তাই না ভাইয়া? তাহলে দেখো এনএসাইড যখন খাবা তুমি, এই এনএসাইড কি করে, এনএসাইড ব্লক করে দেয় হচ্ছে এই কক্স পাথওয়ে। তাহলে এই কক্স পাথওয়ে যদি ভাইয়া কাজ না করে, এই কক্স পাথওয়ে যদি কাজ না করে, তখন অ্যারাকিডোনিক অ্যাসিডটা মেটাবলিজম হবে কোন দিক দিয়ে, লাইপোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে, তাই না? এবং এই লাইপোঅক্সিজেনাস পাথওয়ে তোমরা জানো যে এটার কিছু প্রোডাক্ট হচ্ছে তারা কি তৈরি করে, লিকোট্রাইন্স তৈরি করে, তাই না? এবং এই লিকোট্রাইন্স গুলা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, স্মুথ মাসেল কনট্রাকশন করে এবং অ্যাজমাটা করে। কথা কি বুঝতে পারছো? এটা আমরা সবাই হয়তো বা ফার্মাকোলজিতে বা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছিলাম, তাই না? তাহলে এই যে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড, এই অ্যারাকিডোনিক অ্যাসিডটা কক্স পাথওয়ে এবং লাইপোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে মেটাবলিজম হয়। যদি আমি এনএসাইড খাই, কক্স পাথওয়েটা ব্লক হয়ে গেল, লাইপোঅক্সিজেনাস পাথওয়েতে যাবে এবং সে পরবর্তীতে কি তৈরি করবে, লিকোট্রাইন। এবং আমরা জানি, দেখো এখানে আমরা পড়ছি যে এই যে লিকোট্রাইন, সরি, এই যে লিকোট্রাইনগুলা, এই লিকোট্রাইনগুলা কিন্তু এই ব্রঙ্কো কনস্ট্রিকশনের জন্য, এই ইডেমার জন্য, এই মিউকোসিকেশনের জন্য দায়ী। কথা কি বুঝতে পারছো? কারো কোনো প্রবলেম আছে? তাইলে দেখো দুইটা মেকানিজমে কিন্তু ভাইয়া লিকোট্রাইনের কথা আসছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? জি স্যার। ওকে, কারো কোনো প্রবলেম আছে? রেসপন্স করে একটু। তাহলে আমরা অবশ্যই দেখো এই যে অ্যাজমার জন্য এত লিকোট্রাইন্স হচ্ছে, তাহলে একটা মেকানিজম মানে একটা ড্রাগ আমি নিজেই পড়তে পারি না যে অ্যান্টি লিকোট্রাইন এজেন্ট দিতে হবে? জি স্যার। সেই ড্রাগটার নাম কি? মন্টেলুকাস্ট। ভেরি গুড, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো আমরা সেকেন্ড একটা অ্যাজমা পড়লাম, সেটা হচ্ছে এনএসাইড ইনডিউসড অ্যাজমা। অন্য বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরে আসি, এখানে তোমার ঘুরে ফিরে সেই কথাগুলোই বলছে, যদিও লাগে না, একটু যদি রিডিং করতে চাই, যে এনএসাইড ইনডিউসড অ্যাজমাতে দেখো যে স্যালিসাইলেটস ইনহিবিট দ্য কক্স এনজাইম, তাহলে সেই যে আমার সেটা শান্ট হয়ে যাবে কোথায়, মেটাবলিজম, অ্যারাকিডোনিক অ্যাসিডের মেটাবলিজম কি হয়ে যাবে, লাইপোঅক্সিজেনাস পাথওয়ে দিয়ে। এবং এই লাইপোঅক্সিজেনাস পাথওয়ে কি তৈরি করবে, লিকোট্রাইন তৈরি করবে, ঠিক আছে? এবং এরা দেন বাকি কাজগুলা করতেছে। ক্লিয়ার? ওকে, আরেকটা আছে না ভাইয়া, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। জি স্যার। এটা কিভাবে কাজ করে? বলতে পারবো? আরে বানাও না দেখি, তোমরাও বানাবো আমিও বানাবো। আচ্ছা, 3 নাম্বার তাহলে লিখে ফেলো, এই হচ্ছে আমাদের এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। ভাই তুমি যখন অনেক বেশি এক্সারসাইজ করবা, তুমি বলো তো হিট, ওয়াটার লস হবে না? অনেক ঘেমে যাবে না? এই কারণে জি অনেক স্যার। ওয়াটার লস হবে না? তাহলে মনে রাখবা আরো দুইটা ট্রিগার হচ্ছে কোল্ড, একটু আগে পড়ে আসছে কোল্ডের কথা, দেন হচ্ছে কি ড্রাই। যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা ড্রাই হয়ে যাবে এবং কোল্ড হয়ে যাবে, তখন সে নিজের ট্রিগার হিসেবে কাজ করে এবং অ্যাজমা অ্যাটাক হবে, ঠিক আছে? তাহলে আমি একটা পাইলাম অ্যালার্জিক অ্যাজমা, একটা পাইলাম এনএসআইড ইনডিউসড অ্যাজমা, আরেকটা কি পাইলাম, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। কথা বুঝে গেছে? আরেকটা আছে যে কিছু ড্রাগ, কিছু ড্রাগ আছে না যারা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, ওই ড্রাগগুলোও কিন্তু অ্যাজমা অ্যাটাক বাড়াইতে পারে, ঠিক আছে? দেখো ট্রিগার্ড বাই প্রেসক্রাইব ড্রাগ, যেমন কি বিটা ব্লকার, ঠিক আছে? এটা হচ্ছে কি ভাইয়া, ড্রাগ ইনডিউসড অ্যাজমা। ওকে, তাহলে আমরা কি কি অ্যাজমা পাইলাম, একটা অ্যালার্জিক অ্যাজমা পাইলাম, এনএসআইড ইনডিউসড অ্যাজমা পাইলাম, এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা পাইলাম, আর এটা কি ড্রাগ ইনডিউসড অ্যাজমা পাইলাম। ক্লিয়ার? এইটা ছাড়াও আরেকটা অ্যাজমা আমরা পড়বো, যে অ্যাজমায় দেখা যায় কি খুব বেশি শর্টনেস অফ ব্রেথ হয় না, বাট তার মেইন সিমটম বা ডমিনেন্ট সিমটম হচ্ছে কি কাফ। পেশেন্টের বারবার কোন একটা অ্যালার্জিক এনভায়রনমেন্টে গেলেই তার বারবার কি হয়, কাফ হয়। সেই ক্ষেত্রে মাঝে মাঝে হয়তো বা হুইচ হতে পারে, বাট নর্মালি ল্যাক অফ হুইচ অর ব্রেথলেসনেস। তাহলে পেশেন্টের দীর্ঘদিন ধরে কাশি, খুব বাজে রকম কাশি, কিন্তু হুইচ নাই, ব্রেথলেসনেস নাই, অন্য কোনো কজ যদি খুঁজে না পাও, এটা হতে পারে কি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা। তাহলে দিস ইজ 5। এই 5 রকম ভাইয়া, মোটামুটি 5টা কারণে অ্যাজমা হতে পারে। এটা কি বুঝতে পারছি?
ওকে, এরপরে আসেন আমরা এইখানে কিছু জায়গা আছে, এই জায়গাটা ভাইয়া আমি নোট করে দিব, ঠিক আছে? তুমি মনে রাখো এই যে পসি গ্র্যানুলোসাইট অ্যাজমা, এইটা আমি একটু বুঝাই দেবো। আমি নর্মালি দেখলাম যে অ্যাজমাতে ইউসিনোফিল কাউন্ট বাড়ে, কিন্তু নিউট্রোফিলিক ইনফ্লামেশনও হয়, এটা আমি আগে জানতাম না, বাট এটা কিভাবে হয় আমি একটু পরে দেখাবো, ঠিক আছে? বা ঠিক আছে এখনই দেখানি। অ্যাজমার ভাইয়া এন্ডোটাইপ আছে, সেদিন আমি তোমাদের গ্রুপে পোস্ট করছি, দেখছো গতকাল রাতে? এই জিনিসটা আমি নিজেও খুব বেশি দিন আগে জানি না, এই জিনিসটা একটু আমার সাথে সাথে এখন নোট করো। এই যে আমি অ্যাজমা পড়তেছি, এই অ্যাজমার মধ্যে আমার এন্ডোটাইপ আছে। জানো কি কয়টা এন্ডোটাইপ আছে? দুইটা স্যার। এইটা টোটালি নতুন জিনিস, যে দুইটা বস্তু আমি জানি সেও গতকালকে জানছো, তাই না ভাইয়া? জি স্যার। আচ্ছা ঠিক আছে, লেখো এন্ডোটাইপস অফ অ্যাজমা। তোমাদের ক্লাস নিতে গিয়ে ভালোই, আমারও টুকটাক স্টাডি হয়ে যাচ্ছে, মানে নতুন রিভিশনে যেটাই দেখি নতুন ওটা নিয়ে একটু স্টাডি করি, ভালো ভালো জিনিসপত্র পেয়েছি, ঠিক আছে? একটা হচ্ছে ভাইয়া টাইপ 2 অ্যাজমা, আরেকটা হচ্ছে নন টাইপ 2। কেন এই নাম দিয়েছে জিজ্ঞেস করো না, ঠিক আছে? যেটা আমি বলি টাইপ 2 অ্যাজমা, এটা নাকি হচ্ছে হাই অ্যাজমা, মানে অ্যাজমার যতগুলা সাইন সিমটম বললাম এই সাইন সিমটম গুলা খুবই বেশি থাকে। এটার মেকানিজমে আমি না যাই, হ্যাঁ, বাট টাইপ 2 ইনফ্লামেশন হয়, এটা মনে রাখো, ঠিক আছে? তাহলে এখানে ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশনটাকে বলে টাইপ 2 ইনফ্লামেশন, যেই কারণে হচ্ছে এটা নামকরণ করা হয়েছে টাইপ 2 অ্যাজমা। এবং এখানে ইম্পর্টেন্টলি যেটা মনে রাখতে হবে, এইখানে প্রিডমিনেন্টলি ইউসিনোফিলিক ইনফ্লামেশন হয়, ইউসিনোফিলিক ইনফ্লামেশন হয়, এবং এইখানে দেখা যায় সিরাম আইজিটা বেশি থাকে, ক্লিয়ার? সো এই জন্য এদের নাম হচ্ছে, অনেক সময় বলা হয় এই অ্যাজমার মধ্যে আবার দুইটা সাব টাইপ করানোর সময়। কি কি সাব টাইপ? একটা সাব টাইপকে বলা হয় হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা। হোপস আমি অ্যালার্জিক অ্যাজমা পড়ছি। অ্যালার্জিক অ্যাজমাতে কি ছিল ভাইয়া? কিছু ট্রিগার ছিল, এবং তোমার হয়তো মনে আছে আমি এখানে দেখাইছিলাম যেখানে সিরাম আইজিটা কি ছিল ভাইয়া? বেশি ছিল। এবং অ্যালার্জিক অ্যাজমা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এখানে যেন আরেকটা কি টেস্ট করে বলছিলাম স্যার স্কিন প্রিক টেস্ট। প্রিক টেস্ট, ভেরি গুড, প্রিক টেস্ট, প্রিক টেস্ট। ভেরি গুড। হ্যাঁ, এই অ্যালার্জিক অ্যাজমা এইটা দেখা যায় একদম চাইল্ডহুড অনসেট, ঠিক আছে? যে একটা বাচ্চা জন্মের পরে আসে না চাইল্ডহুড অ্যাজমা, একটা টার্ম আছে পেটিতে তুমি পড়বা, এই অ্যালার্জিক অ্যাজমাটা মেইনলি চাইল্ডহুড অ্যাজমা, একদম বাচ্চাদের হয়েছে। আরেকটা অ্যাজমা আছে যে অ্যাজমা এই ইউসিনোফিল কাউন্টটা বাড়ে, ওইটাকে বলা হয় হচ্ছে ইউসিনোফিলিক অ্যাজমা। এই ইউসিনোফিলিক অ্যাজমাটা হচ্ছে অ্যাডাল্ট অনসেট এবং খুবই সিভিয়ার হয় অনেক সময়, কথা বুঝছো? এখন আমি এটা কেন জানলাম ভাইয়া? এইটা আমার জানার মেইন কারণ হচ্ছে এরা স্টেরয়েডে রেসপন্স করে। এরা কি করে ভাইয়া? স্টেরয়েডে রেসপন্স করে, ক্লিয়ার? এবং এখানে আরেকটু কথা জানতে হবে, এই যে ইউসিনোফিলিক অ্যাজমা বা এই অ্যাজমা, এই টাইপ 2 অ্যাজমার ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, আমাদের একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে না, এল আর্জিনিন, এই আর্জিনিন থেকে তারা কি তৈরি করে ভাই জানো? নাইট্রিক অক্সাইড। কি তৈরি করে? নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড ভ্যাসোকনস্ট্রিক্টর নাকি ডায়ালেটর? জি, তাহলে এটা কিন্তু নরমালি ব্রঙ্কো ডায়ালেটর হিসেবেও কাজ করে। নরমালি কি হিসেবে কাজ করে ভাইয়া? ব্রঙ্কো ডায়ালেটর। তাহলে বলো তো নাইট্রিক অক্সাইড বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? বেশি হওয়াই ভালো। বেশি। বেশি হওয়া ভালো। বাট যদি অনেক 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 বেশি হয়ে যায় তাহলে সে কাজ করে ফ্রি রেডিক্যাল হিসেবে, সেটা আবার কি খারাপ, কথা বুঝছো? তাহলে নরমালি যে নাইট্রিক অক্সাইড তৈরি হয় সেটা কিছুটা ব্রঙ্কো ডাইলেট করে, কিন্তু এনিথিং এক্সেস ইজ ব্যাড, যখন অনেক বেশি তৈরি হবে তখন সে আবার ফ্রি রেডিক্যাল হিসেবে ব্রঙ্কাসে ডিস্ট্রাকশন করবে, কথা কি বুঝছো? নাইট্রিক অক্সাইডটা আসতো কিভাবে, এটা তো আবার বলুন। এটা ভাইয়া এল আর্জেনিন, হ্যাঁ এল আর্জেনিন সে নাইট্রিক অক্সাইড সিনথেটেজের মাধ্যমে,
আমাদের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে না, এর মধ্যে একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে এল আর্জিনিন। এই আর্জিনিন হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেটেজ, এই এনজাইমের মাধ্যমে নাইট্রিক অক্সাইড তৈরি করে লাঙের মধ্যে। কথা বুঝতে পারছো? এই নাইট্রিক অক্সাইডটা নরমালি ভালো, নরমালি সে ব্রঙ্কো ডায়ালিটর হিসেবে কাজ করে, কিন্তু যদি কখনো অনেক বেশি বেশি তৈরি হয়ে যায় তখন সে ফ্রি রেডিক্যাল হিসেবে ব্রঙ্কাসের ডিস্ট্রাকশন করে। সেজন্য অনেক বেশি নাইট্রিক অক্সাইড ভালো না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন এই যে নাইট্রিক অক্সাইড আমরা পড়লাম, এই নাইট্রিক অক্সাইডটা মেইনলি তৈরি হয়, বেশি তৈরি হয় হচ্ছে এই টাইপ 2 অ্যাজমাতে। ঠিক আছে, তাহলে টাইপ 2 অ্যাজমার মধ্যে আমরা এই যে নাইট্রিক অক্সাইডের ব্যাপারটা পড়লাম, এই নাইট্রিক অক্সাইডের ব্যাপারটাও আমরা কোথায় নিয়ে আসবো? এই টাইপ 2 অ্যাজমার মধ্যেই নিয়ে আসবো। ক্লিয়ার? এবং এই জিনিসটা আমরা FeNO এই পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, ফ্র্যাকশন এক্সেলড নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, ফ্র্যাকশন অফ এক্সেলড নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, তাহলে এই যে ফেনো, তাহলে এই ফেনো বেশি মানে নাইট্রিক অক্সাইড কি বেশি তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এই ফেনো বেশি মানে সেটা কি টাইপ 2। এবং এরা কি করবে? রেসপন্স ওয়েল টু স্টেরয়েড। তাহলে এই পেশেন্টগুলোর যদি আমি স্টেরয়েড দিই সে ভালো রেসপন্স করে। কথা কি বুঝছো? তাহলে টাইপ 2 অ্যাজমা কিনা আমি বুঝবো কি পরীক্ষা করে? ফেনো করে। ঠিক আছে, তাহলে টাইপ 2 অ্যাজমা কিনা আমি বুঝবো কি করে? ফেনো করে। ফেনো যদি বেশি হয় তাহলে আমি কি দিব? স্টেরয়েড দিব। কথা বুঝছি? ফেনো যদি বেশি হয় আমি কি দিব ভাইয়া? স্টেরয়েড দিব। ফাইন। আর যেটা ভাইয়া টাইপ 2 অ্যাজমা, মানে সরি নন টাইপ 2 অ্যাজমা, এই নন টাইপ 2 অ্যাজমা এরা স্টেরয়েডে ভাইয়া রেসপন্স করে না। নন টাইপ 2 অ্যাজমা তার স্টেরয়েডে রেসপন্স করে না। এবং এই নন টাইপ 2 অ্যাজমাতেই দেখা যায় নরমালি ইউসিনোফিল কাউন্ট বাড়লেও এই ক্ষেত্রে দেখা যায় নিউট্রোফিল কাউন্ট বাড়ে। এই ক্ষেত্রে কি বাড়তে পারে ভাইয়া? নিউট্রোফিলিয়া হতে পারে। এক্ষেত্রে কি হতে পারে? নিউট্রোফিলিয়া। এর পার্সেন্টেজ খুবই কম, ধরো 90% হচ্ছে টাইপ 2 অ্যাজমা, হয়তো বা 10% নন টাইপ 2 অ্যাজমা হতে পারে। ক্লিয়ার? এটা কি বলা হচ্ছে তোমার পসিগ্রানুলোসাইটিক অ্যাজমা। এটা কি বলা হয় ভাইয়া? পসিগ্রানুলোসাইটিক অ্যাজমা। এবং এই ক্ষেত্রে আমি যদি স্টেরয়েড দেই বা আইসিএস দেই এটা ভালো রেসপন্স করে না। এবং এই ক্ষেত্রে ফেনো করলে ফেনোটা কি হবে ভাইয়া? কম হবে। কথা কি বুঝতে পারছো? এরপর সবাই জি স্যার বলেন। স্টেরয়েড দিলে রেসপন্স করে ওই জায়গাটা বুঝি নাই, মানে ভালো হয়ে যায় এরকম নাকি? জি, রেসপন্স করা মানে তো রোগ ভালো হচ্ছে। রেসপন্স জি করা স্যার। মানে কি? রেসপন্স করা মানে হচ্ছে রোগ ভালো হওয়া। তাহলে যে পেশেন্টের আমি দেখব হাই ফেনো, তাহলে আমি আরেকটুখানি লিখি, তাহলে আসো তাহলে আমরা ফেনো নিয়ে কিছু কথাবার্তা। ঠিক আছে, তাহলে প্রথমে ফেনোর ফুল মিনিং বলেন। ফ্রি নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। ফ্র্যাকশনাল এক্সহেলড নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, ফ্র্যাকশনাল এক্সহেলড নাইট্রিক অক্সাইড। এইটা কি মিন করে? এয়ারওয়ে টাইপ 2 ইনফ্লামেশন। কি মিন করে? এয়ারওয়ে টাইপ 2 ইনফ্লামেশন। এই এয়ারওয়ে টাইপ 2 ইনফ্লামেশন মানে এটা ইদার ইলার্জিক অর কি ইওসিনোফিলিক। অ্যালার্জিক হয় বাচ্চাদের আর ইওসিনো হয় কাদের? অ্যাডাল্টদের, তাই না? আচ্ছা, সো এইটা বেশি মানে মিন করে টাইপ 2 ইনফ্লামেশন। এখন এই যে ফেনো, এই ফেনোটা যদি বেশি হয়, কতর বেশি বলা আছে? যদি 50 পার্টস পার বিলিয়নের বেশি হয়, এটা মিন করে যে এই পেশেন্টে যদি আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েড দেই, হ্যাঁ, ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়া হলে পেশেন্ট গুড রেসপন্স করবে। ঠিক আছে, যে তার অ্যাজমাটা ভালো হয়ে যায়। আমরা কিন্তু অবশ্যই সবাই জানি অ্যাজমা কিন্তু একটা রিভার্সিবল ডিজিজ। অ্যাজমা কি ভাই? একটা রিভার্সিবল ডিজিজ। হ্যাঁ, তাহলে ফেনো 50 ppb বেশি মানে আমি ইনহেল কর্টিকোস্টেরয়েড দিলে সে ভালো রেসপন্স করবে। আর যদি আমি বলি ভাইয়া ফেনোটা কম, ফেনো কম, কতর কম? 25 পার্টস পার বিলিয়নের কম, দ্যাট মিনস এটা কি টাইপ 2 নাকি নন টাইপ 2?
নন টাইপ নন টাইপ। নন টাইপ এখানে কি আমরা আইসিএস দিব নাকি দিব না? দিব না। দিব না। দিব না, ভালো রেসপন্স করবে না। এখন দেখো, ধরো একটা পেশেন্টের ফেনো ছিল 60, ঠিক আছে? এরপরে তুমি আইসিএস দিলা, দেখা গেল ফেনো হয়ে গেছে 40। এর মানে কি পেশেন্ট কি আগের থেকে ভালো নাকি খারাপ? স্যার ভালো। ভালো ভালো। ভালো। আগের থেকে ভালো। কয়দিন পরে দেখলাম ফেনো হয়ে গেছে 20, আরো ভালো। তাহলে যখন ফেনো 20 তখন কি তুমি আইসিএস একই রকম রাখবা নাকি ডোজ একটু কমাবা? কমাবো স্যার। ডোজ একটু কমাবা। আবার দেখো, ছিল ফেনো 60, আমি আইসিএস দিলাম, তারপরও দেখতেছি 55। এইবার বলো তো আইসিএস এর ডোজ বাড়াবা নাকি কমাবা? বাড়াবো। বাড়াবো। কারণ আমার টার্গেট থাকে 40-এর কম রাখা। টার্গেট কত ভাইয়া? 40-এর 40-এর কম। কম রাখা। তাহলে দেখো এই ফেনো দিয়ে আমি অ্যাজমা ডায়াগনোসিস করতে পারি, কারণ ম্যাক্সিমাম অ্যাজমা হচ্ছে টাইপ 2 ইনফ্লামেটরি রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে ফেনো বেশি মানে টাইপ 2 অ্যাজমা। ফেনো বেশি মানে আইসিএস দিলে রেসপন্স করবে। একটা পেশেন্ট আইসিএস পাচ্ছে টাইপ 2 অ্যাজমা, তার কি আইসিএস বাড়াবো নাকি কমাবো? তাকে কি 2 চাপ দিব 2 বার, নাকি 2 চাপ দিব 1 বার, নাকি 1 চাপ দিব 2 বার? এই জিনিসগুলাও কিন্তু বোঝা যায় কি দিয়ে ভাইয়া? ফেনো দিয়ে। কথা কি বুঝছো? আমি মাত্র যে টপিকটা পড়াই, নন টাইপ 2টা আবার একটু বললেন স্যার। নন টাইপ 2টা তো আসলে রেয়ার। নন টাইপ 2টা নিয়ে তো আমি যেন কিছু বলতেই চাচ্ছিলাম না। নন টাইপ 2, প্রথম কথা এখানে ইউসিনোফিল বাড়ে না, এখানে আইসি সাধারণত বাড়ে না। এখানে উল্টা দেখা যেতে পারে তার নিউট্রোফিল কাউন্ট বাড়ছে। কি বাড়ছে ভাইয়া? নিউট্রোফিল কাউন্ট বাড়ছে, ঠিক আছে? তাই না? এবং এইখানে ফেনো কি বাড়বে নাকি ফেনো বাড়বে না? নরমাল থাকতে পারে। আর এই ক্ষেত্রে ইনহেল কর্টিক স্টেরয়েড দিলে এটা কি ভালো রেসপন্স করবে নাকি করবে না? হ্যাঁ, নো রেসপন্স। কথা কি বুঝতে পারছো ভাইয়া? রেগুলার লাইফে কি Yes. এই ফেনো ইনভেস্টিগেশন করে তারপর হচ্ছে কি আমাদের বলে যে এইভাবে 2 চাপ দিবেন 1 বার, 1 চাপ দিবেন 2 বার, এগুলো কিছুই তো বলে না স্যার। জীবনে ফেনোর নাম শুনছো? না স্যার। এই যে এত ডাক্তার দেখছো, জীবনে দেখছো? স্যার গণহারে তো বলে 6 মাস ব্যবহার করবেন, 2 চাপ দিবেন, এইভাবেই তো বলে সবাই। এখন একটা জিনিস হচ্ছে ভাই আইডিয়াল, আমরা আইডিয়ালটা শিখবো, প্র্যাকটিস করতে পারবো কিনা সেটা হচ্ছে পরের কথা, ঠিক আছে? এখন ঢাকাতে বেশ কিছু রেসপিরেটরি সেন্টার আছে যারা এই ফেনো প্র্যাকটিস করে। ক্লিয়ার? কথা কি বুঝতে পারছি? ওকে, সো আমরা যেটা আইডিয়াল ভাই আমরা সেটা শিখতেছি। আর হচ্ছে এই তো আসি আমরা। আশা করি এই টপিকটা নতুন বুঝাতে পারছি। হ্যাঁ, এটা আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং তোমাদের লেকচারে কেউ বলবে না, এটা নতুন আসছে, কে স্টাডি করে শিখাবে? এই প্যারাটা কেউ নিবে না। তাহলে দেখো ভাইয়া, এই জায়গাটাতে আশা করি যে আমাদের এই পসি গ্র্যানুলোসাইটিক বা নিউট্রোফিলিক ইনফ্লামেশনের কারণে যে আমাদের হতে পারে, অ্যাজমা হতে পারে, খুবই রেয়ার, এটা তুমি বুঝতে পারছো। ওকে, এরপরে চলে আসো ক্লিনিক্যাল ফিচার। এই যে ক্লিনিক্যাল ফিচার, এই ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্টলি যে ওয়ার্ডগুলো আমি বারবার বলছিলাম, হুইজের কথা বলছিলাম, চেস্ট টাইটনেসের কথা বলছিলাম, ব্রেথলেসের কথা বলছিলাম, এবং কিসের কথা বলছিলাম? কাফের কথা বলছিলাম। হোপসো এগুলো আমরা বুঝতে পারছি। ক্লিয়ার? ওকে, মন থাকবে না এতটুকু? এরপরে আসো অ্যালার্জির হিস্ট্রির সাথে সাথে আরেকটা জিনিস, যাদের এই সর্দি কাশি সমস্যা থাকে তারা দেখবা বারবার সাইনোসাইটিস নিয়ে তোমার কাছে আসবে। তাহলে হিস্ট্রি অফ সাইনোসাইটিস, সাইনাস হেডেক, রানি নোজ, সর্দি কাশি, লস অফ স্মেল, যেটা বলছিলাম। যারা 2-1 দিন আমার চেম্বারে আসছো তারা হয়তো বা দেখছো আমি একটা পেশেন্টের অ্যাজমা সাসপেক্ট করলেই বলতাম আপনার কি ধুলাবালিতে গেলে সর্দি কাশি সমস্যা হয় কিনা, বারবার নাক দিয়ে পানি পড়ে কিনা, হ্যাঁ, সাইনোসাইটিসের সমস্যা আছে কিনা। এই হিস্ট্রিগুলা কিন্তু যাদের ইউসিনোফিলিক, যাদের অ্যালার্জি সমস্যা আছে, অ্যালার্জিক অ্যাজমা, তারা কিন্তু ভাইয়া এই হিস্ট্রিগুলা দিবে। আর এই যে বিটা ব্লকার আর হচ্ছে এই যে এনএসাইড, এইটার কারণে তো আসলে আমার মানে বিয়া হয়ে গেছে, বুঝছো? এটা মানে বলছিলাম কখনো?
আমার এখন যে রুমমেট স্পেলিং গেছি বুঝলা, মানে আমার এখন যে বউ, তার হচ্ছে মাথা ব্যথা ছিল, তার বান্ধবী তাকে ইন্ডিভার খাওয়াইছিল। ইন্ডিভার এটা কি? বিটা ব্লকার, জানো না? জি এই স্যার। বিটা ব্লকার খাওয়ার পর তার অ্যাজমা অ্যাটাক হয়েছে। তখন রাত 3টা বাজে। কোনো একটা কারণে তার রুমমেট আমাকে চিনতো। সে রাত 3টা আমাকে বলছে, ভাইয়া আমার রুমমেট না অনেক অসুস্থ, অনেক শ্বাসকষ্ট হচ্ছে, আমি কি করবো? হ্যাঁ, রাত 3টার সময় তো জানো আমি তো জায়গা থাকি। তারপর আমি আমার দুই বান্ধবীকে পাঠালাম, দেখো তো একটা জুনিয়র অসুস্থ, দেখতো কি অবস্থা। ওরা বলতেছে, দোস্ত মেয়েটা তো খুব খারাপ অবস্থা, শ্বাস যা যায় অবস্থা। আমি বলি কস কি? পরে আমরা 3 ফ্রেন্ড গেছি, গিয়ে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করছি। তারপরে তো যা হওয়ার তো বুঝে গেছো, কথা কি বুঝছো? তো এই জন্য অ্যাজমাতে এই যে ড্রাগের যে ব্যাপারটা বললাম, এই ড্রাগের এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা। এবং অ্যাজমা পেশেন্টের এই এনএসাইড খাওয়ার সময় এনএসাইড, বিটা ব্লকার মানে ড্রাগের এই ব্যাপারটা খুবই কশাসলি দেখতে হবে, ঠিক আছে? এগুলা যেন ভুল না হয়। ওকে, এরপরে আসি আমরা একটু ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি। ওকে, সো ম্যানেজমেন্টের মধ্যে আগে ডায়াগনোসিস। আসলে ডায়াগনোসিস জন্য আমাদের যা যা লাগবে আমাদের করা শেষ। তোমরা কিন্তু সবসময় দেখছো স্যাররা বা আমরা কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, হিস্ট্রি এবং অস্কাল করে ডায়াগনোসিস কমপ্লিট, ঠিক আছে? আর এই যে আমরা ফেনোর কথা বললাম, দেখো বলা আছে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 50-এর বেশি হয়, চিলড্রেনের ক্ষেত্রে যদি 35-এর বেশি হয়, এইটা মোটামুটি কনফার্ম যে এখানে ইউসিনোফিলিক বা আইজিএ রিলেটেড অ্যাজমা এখানে আছে। এটা খুব ভালো মতন আমরা মনে রাখবো। আর তোমরা কি FEV1 FBC এগুলো পড়ছিল না ফিজিওলজিতে? জি স্যার। মনে আছে? ফাইন। তাহলে এই কথাগুলি আমরা, এই পেজটা দেখো, এইটা তোমাদের রিটেন এবং ভাইবার জন্য একটা ইনফিনিটিভ টপিক, এটা খুবই ভালো মতন জানতে হবে। ক্লিয়ার? যে আমরা এই যে অ্যাজমা ক্লিনিক্যালি সাসপেক্ট করলাম, এই অ্যাজমাটাকে আমরা কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করব। ক্লিয়ার? ওকে, তাহলে একটা হচ্ছে ইলিভেটেড এক্সেল ফেনো। আমি পুরা 30 মিনিট ধরে ফেনো পড়াইছি, আশা করি এই ফেনো এখন তোমরা জানো না ভাইয়া? বুঝবো না এখন? ওকে, তারপর হচ্ছে দেখো ফোর্স এক্সপ্লোরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, FEV1। তুমি জানো যে যখন অ্যাজমা হয় তখন আমাদের এই যে আমাদের ব্রঙ্কাসটা সেটা ন্যারো হয়ে যায়, তাই না? ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে যায়। তখন যে এয়ারটা যায়, এয়ারটা কম যায় না? তাহলে FEV1টা কি হয়ে যায় ভাইয়া? কমে যায়। এখন আমি যদি ভাইয়া ব্রঙ্কো ডায়ালেটর দেই, তাহলে FEV1টা বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। FEV1টা বাড়বে। সো যদি এই FEV1টা 12%-এর সমান বা বেশি বাড়ে, 12% বলতে সে বুঝেছে 200, তাহলে আমি ধরতে পারি যে ঠিক আছে তার অ্যাজমা আছে, কারণ সে ব্রঙ্কো ডায়ালেটরে রেসপন্স করছে। যেমন করে আমরা অ্যানজাইনা GTN এর রেসপন্স করে আমরা ধরে নিয়ে অ্যানজাইনা আছে, ঠিক সেম ভাবে ব্রঙ্কো ডায়ালেটর দেওয়ার পরে যদি FEV1 12% বা এর থেকে বেশি বাড়ে, অথবা আরো কনফিডেন্টলি আমরা বলতে পারবো যদি 15%-এর বেশি বাড়ে, তাহলে এই পেশেন্টের কি আছে? অ্যাজমা আছে। তাহলে একটা গেল ফেনো, একটা গেল কি FEV1। আরেকটা হচ্ছে তোমাকে আমি মাত্র ডায়োনাল ভেরিয়েশনের কথা বুঝাইলাম না, যে দিনের বেলা মানে আমাদের কর্টিসল লেভেল বেশি থাকে। এই যে দিনের বেলা কর্টিসল লেভেল বেশি থাকে, এই জন্য অ্যাজমাটা কিছুটা কন্ট্রোলে থাকে। রাতের বেলা কর্টিসল কমে এবং অ্যাজমাটা কি করে? লাফ দিয়ে উঠে, তাই না? মাথায় উঠেছে। তাহলে এই যে ডায়োনাল ভেরিয়েশনটা, এটা 20%-এর বেশি ডায়োনাল ভেরিয়েশন গ্রেটার দেন 3 days ইন এ উইক, ঠিক আছে? ফর 2 weeks অন PF পিক্স এক্সপ্লোরেটরি মিটারে পুরো 2 সপ্তাহ ধরে মিজার করে খাতা লিখে রাখা হয়। আমি যদি ডায়োনাল ভেরিয়েশন পাই 2 সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন বা 3 দিনের বেশি, এবং কত পার্সেন্ট? 20%-এর বেশি, এইটাও হচ্ছে ডায়াগনস্টিক অফ অ্যাজমা, ঠিক আছে? তাহলে যে 12%, 15%, 20%, এগুলো খুবই সুন্দর করে মনে রাখতে হবে। আচ্ছা, আমি একটু আগে পড়াইলাম, যদি তুমি এক্সারসাইজ করো তাহলে কি অ্যাজমাটা বাড়বে নাকি কমবে? বাড়বে স্যার। তাহলে FEV1 বাড়বে নাকি কমবে? কমবে স্যার। FEV1 কমবে। তাইলে 6 মিনিট এক্সারসাইজ করলে FEV1 যদি 15% বা এর বেশি কমে, সেক্ষেত্রে আমি বলতে পারবো এই পেশেন্টে কি আছে ভাইয়া? অ্যাজমা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপরে ডেভিডসন 25-এ আরো একটা নতুন জিনিস ঢুকেছে। এই 1 নাম্বার পয়েন্টটা নতুন আসছে, এই 5 নাম্বার পয়েন্টটা নতুন আসছে। সেটা হচ্ছে এটাকে বলে ব্রঙ্কিয়াল হাইপার রিঅ্যাক্টিভিটি টেস্ট অথবা ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট বলে। কি টেস্ট বলে ভাইয়া? চ্যালেঞ্জ টেস্ট। এই চ্যালেঞ্জ টেস্টটা দেওয়া হয় ইদার ম্যানিটল অর
মিথেকোলিন দিয়ে। ঠিক আছে, মিথাকোলিন। মিথাকোলিন কি অ্যাড্রেনার্জিক নাকি কোলিনার্জিক? কোলিনার্জিক স্যার। এটা কি করে, ব্রঙ্কো ডাইলেশন নাকি ব্রঙ্কো কনস্ট্রিকশন? স্যার এটা তো কনস্ট্রিকশন ভেরি গুড, করবে স্যার। ভেরি গুড। তাহলে একটা পেশেন্টকে আমরা হয় মিথেকোলিন দিব বা ম্যানিটল দিব, হ্যাঁ, দেওয়ার পর আমরা FeV1 মাপবো। যদি দেখি FeV1 20% বা 15% বা 20% থেকে বেশি কমে গেছে, তাহলে আমি বলতে পারি এই পেশেন্টে কি আছে, অ্যাজমাস। তাহলে দেখো এটা ব্রঙ্কো ডায়ালেটরের উল্টা কাজ করতেছে না? তাহলে আমি হয় ব্রঙ্কো ডায়ালেটর দিয়ে দেখবো যে 12% বা 15%-এর বেশি বাড়ছে কিনা, অথবা ম্যানিটল অথবা মেথাকোলিন দিয়ে দেখবো 15% বা 20%-এর বেশি FeV1 কমছে কিনা। এগুলা করে অ্যাকচুয়ালি আমি অ্যাজমা ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারবো। কথা কি বুঝতে পারছো? স্যার এই টেস্টটা কেন করা হয় স্যার? মানে উল্টা আরো ব্রঙ্কো কনস্ট্রিকশন কেন? এইটা ভাইয়া মানে সাথে নেবুলাইজার রেখে তারপরে ব্রঙ্কো কনস্ট্রিকশনটা করা হয়, বুঝছো? জি স্যার। পরীক্ষা করে। এখন এটা তো একটু রিস্কি, এই জন্য করে না। হ্যাঁ, আমি একটা ভিডিও পাঠাবো না আমাদের প্রাইভেট গ্রুপটাতে, ওইটাতে দেখো কিভাবে করে, সুন্দর একটা ভিডিও আছে। আচ্ছা, এইটা হচ্ছে ভাই সেই ফেনোটা। ঠিক আছে, প্রথমে শ্বাস নেয়, তারপরে শ্বাস ছাড়ে। এই যে এক্সহেল এয়ার, এই এক্সহেলড এয়ারে আমরা এই জায়গায় আসে, ধরো এখানে আসলো 50 পার্টস পার বিলিয়ন। ঠিক আছে, খুবই সিম্পল একটা ডিভাইস। হ্যাঁ, চাইলে কিন্তু আসলে মেডিসিন বা রেসপিরেটরি সাররা এটা ইউজ করতে পারে, মানে অনেক টাকা দামও না, বুঝছো? তো আমার টার্গেট আছে, আমি যদি আল্লাহ তাআলা একটু টাকা পয়সা দেয়, যখন ঢাকায় একটু ভালো মতো চেম্বার শুরু করব, তখন এরকম ডিভাইসগুলো আমি রাখবো, বুঝছো? যে আন্দাজে ব্রঙ্কো মানে ICS দিচ্ছি কতটুকু দিব, আন্দাজে না দিয়ে আমি একটু হিসাব করে দিব। তখন এই জিনিসগুলো আরো ভালো হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। আর অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবা, ইনভেস্টিগেশন তাইলে দেখো তুমি CBC করে এখানে ইউসিনোফিল কাউন্টটা বেশি পেতে পারো, তুমি IgE-টা বেশি পেতে পারো, তাই না? তারপর তুমি FeV1 করবা, তারপর তুমি ফেনো টেস্ট করবা, তারপর তুমি ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্ট করবা। আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে কি, চেস্ট এক্সরে করবা। ঠিক আছে, চেস্ট এক্সরে মেবি নর্মাল, বাট অনেক সময় অ্যাকিউট ব্রেথলেসনেস নিয়ে, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা নিয়ে যখন পেশেন্ট প্রেজেন্ট করে, এই অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাকিউট ব্রেথলেসনেসের কয়েকটা ডিডি আছে। এর মধ্যে প্রথমেই অ্যাকিউট অ্যাজমা, তারপরে হচ্ছে কি নিউমোথোরাক্স। তাহলে আমি চেস্ট এক্সরেটা করি টু এক্সক্লুড নিউমোথোরাক্স। এই কথাটা কিন্তু ভাইবাতে শুনতে চাইবেন, যে অ্যাজমার পেশেন্টে তুমি যে এক্সরে করবা, এক্সরে কেন করবা, এক্সরে তো নর্মাল হবে। তখন বলবা যে স্যার আমি অ্যাজমার পেশেন্টে এক্সরে করব টু এক্সক্লুড নিউমোথোরাক্স। কারণ অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমার ফার্স্ট ডিডি হচ্ছে নিউমোথোরাক্স, সেকেন্ড ডিডি হচ্ছে MI বা অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। কথা বুঝছো? সো প্রত্যেকটা কথা দেখো, আমি এতক্ষণ ধরে যা যা পড়াইছি সবকিছু তোমাকে ব্যাখ্যা করে পড়াইছি, যেন কোনো স্যার যখন কোনো কিছু জিজ্ঞেস করবে তুমি খুব সুন্দর করে ব্যাখ্যা সহ আনসার দিতে পারো। আমার না জানো ভাই, মেইন পড়াটা কমপ্লিট। বলো তো এতক্ষণ যা যা পড়াইলাম কারো কি কোনো সমস্যা আছে? সবাই কি সব বুঝতে পারছে? ইনভেস্টিগেশন কি 6টা বলছিলেন না? 6টা 4টা যা ইচ্ছা লেখো। আচ্ছা স্যার। আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস CBC করে আমরা ইউসিনোফিল কাউন্টটা নরমালি বেশি পাই, সিরাম IG করে সিরাম IG বেশি পাই, বাট খুব বেশি সিগনিফিকেন্ট রাখে না। আর তারপরে হচ্ছে চেস্ট এক্সরে করব টু এক্সক্লুড নিউমোথোরাক্স। আর নতুন বইতে ফেনোর কথাটা আসছে এবং ব্রঙ্কিয়াল চ্যালেঞ্জ টেস্টের কথাটা আসছে। জি স্যার। বুঝছি, এই জিনিসগুলো লিখে দেবো। আর এটা হচ্ছে যে FeV1 বা হচ্ছে স্পাইরোমেট্রি। FeV1 না লিখে খুব সুন্দর করে কি লিখবো ভাইয়া, স্পাইরোমেট্রি করব। কি করবো ভাই, আমরা স্পাইরোমেট্রি করব। এই স্পাইরোমেট্রি কথাটা সুন্দর করে লিখবা, ঠিক আছে? FeV1 PF না বলে স্পাইরোমেট্রি কথাটা সুন্দর করে লিখে দিবা। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আসি ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি আমরা এই বক্সটাকে, এই ফ্লো চার্টটাকে পড়ি। এটা হচ্ছে 541 নম্বর পেজ, ঠিক আছে? 541 নম্বর পেজ। এবং এই বক্সটাও মানে এই টোটাল ট্রিটমেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু চেঞ্জ হয়ে গেছে আমাকে নতুন করে শিখতে হবে। এখানে আবার ট্রিটমেন্টের দুইটা প্রোটোকল দিছে, একটাকে সে দিছে ট্র্যাক 1, একটাকে দিছে ট্র্যাক 2। আমি নিজে ক্লিনিক্যালি এই ট্র্যাক 1টাকে ফলো করি। আমি চাইবো আমার প্রত্যেক স্টুডেন্ট আমার মতো করে এই ট্র্যাক 1টাকে ফলো করবে। এবং বুঝো ডেভিডসনের মানে এইটারে ট্র্যাক 1 দিছে কেন, এটারে দেয় নাই? অবশ্যই ট্র্যাক 1টা বেটার, তাই না?
তাহলে আমরা ট্র্যাক 1টা দেখব। ট্র্যাক 1-এ স্টেপ 1 এবং স্টেপ 2 প্রথম দুইটি স্টেপই বলছে আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড সাথে আমরা কি দিচ্ছি এখানে, লাভা দিচ্ছি। কি দিচ্ছি ভাইয়া? লাভা, ফরমেটেরল। ঠিক আছে, এই কম্বিনেশনে প্র্যাকটিক্যাল যদি বলি, দেখবা সিমবায়ন নামে একটা ইনহেলার পাওয়া যায়। এই সিমবায়নটা হচ্ছে ঠিক এই কম্বিনেশনেই বানানো। এখানে বলা হয় কি, অ্যাজ নিডেড। দেখো স্টেপ 1 এবং স্টেপ 2 দেখা যায় কি বছরে একদিন শ্বাসকষ্ট হয়েছে, একটুখানি শ্বাসকষ্ট হয়েছে, অনেক বেশি না। যখন শ্বাসকষ্ট হইল তখন সে 2 চাপ নিয়ে নিল। তাহলে এই পেশেন্টের কি সারা বছর ইনহেলার নেওয়ার দরকার আছে? সারা বছর ইনহেলার নেওয়ার কোনোই দরকার নাই। ঠিক আছে, যখন এই পেশেন্টটা স্টেপ 3-তে চলে যাবে তখন তার দেখা যায়, মানে এখানে আবার বলা হয় যে মাসের মধ্যে কয়টা অ্যাটাক হচ্ছে, 2 বা 2 এর বেশি অ্যাটাক হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে মাসের মধ্যে কয়টা অ্যাটাক হচ্ছে এর উপর ডিপেন্ড করে আমরা দেখি এটা কি স্টেপ 3 নাকি স্টেপ 4 বা নাকি স্টেপ 5। যদি মাসের মধ্যে একটা বা 2টা অ্যাটাক হয়, মানে বুঝো প্রত্যেক মাসে অ্যাটাক হচ্ছে, তখন আমি চলে যাবো যে না ভাই এটা আর স্টেপ 1 বা স্টেপ 2-তে নাই, এটা কোথায় চলে গেছে, স্টেপ 3-তে চলে গেছে। ঠিক আছে, বা ধরো সপ্তাহে একদিন অ্যাটাক হচ্ছে, স্টেপ 3-তে চলে গেছে। সো এই স্টেপ 3-তে যখন পেশেন্ট যায় তখন আমরা তাকে বলি যে আপনি লো ডোজে আইসিএস নিতে থাকবেন, 3 মাসের জন্য নেন, তারপর আপনি চাইলে ফেনো করেন, লো ডোজ। ঠিক আছে, লো ডোজ। তারপর যখন দেখা যায় সপ্তাহের মধ্যেই 3-4 দিন অ্যাটাক হচ্ছে, সরি এটা হচ্ছে মাসে 2-3 দিন, এটা হচ্ছে মাসে 4-5 বার, হ্যাঁ এরকম, তাইলে তাকে মিডিয়াম ডোজ, মানে আগে নিত 2 চাপ, এখন দরকার হলে আপনি 3 বেলা নেন। ঠিক আছে, ডোজ আরো বাড়লাম, কিন্তু ড্রাগ কিন্তু সেম, আইসিএস প্লাস ফরমেটেরল। ক্লিয়ার? আর যখন দেখা যাবে ভাই প্রায় দিনই অ্যাটাক হচ্ছে, সপ্তাহে উইকলি 3-4 দিন অ্যাটাক হচ্ছে, তখন আসলে সে কোথায় চলে গেছে, কোথায় ভাইয়া, স্টেপ 5-এ। স্টেপ 5-এও আমরা আইসিএস প্লাস ফরমেটেরল দিব, এর সাথে আমরা লামা দিব, অথবা অ্যান্টি লিকোট্রাইন বললাম না, ওই যে মন্টিলুকাস দিব, প্লাস মাইনাস হচ্ছে বায়োলজিক্স থেরাপি, এর মধ্যে একটা বায়োলজিক যদি পড়ি, এখানে কি মনে আছে আমি বলছিলাম সিরাম আইজিই বাড়ে, তাই না? তাহলে এই সিরাম আইজিই এর বিরুদ্ধে মনোক্লোনাল অ্যান্টিবডি একটা ইয়ার নাম বলতে পারবা, বায়োলজিক্স? ওমালিজুমেব। নাম কি ভাইয়া? ওমালিজুমেব। এটা হচ্ছে অ্যান্টিবডি টু আইজিই, এটা হচ্ছে অ্যান্টিবডি টু আইজিই, একটা বায়োলজিক্স। ক্লিয়ার? তাহলে দেখো ভাই এইটা মানে খুবই সোজা, স্টেপ 1-2 আইসিএস ফরমেটেরল অ্যাজ নিডেড, স্টেপ 3 low dose ICS formoterol, step 4 medium dose, step 5 add-on LAMA or anti-leukotriene plus minus biologics। কথা বুঝতে পারছো? দ্যাটস ইট। আর ট্র্যাক 2 এটা কাইন্ড অফ আগের জিনিস, সেখানে তোমার স্টেপ 1-এ শুধু আইসিএস দেওয়া হইতো, আর যখন বেশি শ্বাসকষ্ট হবে তখন একটা সাবা, মানে হচ্ছে সালবিউটামল। স্টেপ 2-তে লো ডোজ আইসিএস চলবে, স্টেপ 3-তে লো ডোজ আইসিএস এর সাথে লাভা অ্যাড করছে, মানে দেখো দুইটাতেই কিন্তু স্টেপ 3 অলমোস্ট সেম। এখানে লাভাটা স্পেসিফিক করে বলে দিতে ফরমেটরল দিবেন, আর এখানে বসে আপনি যে কোনো একটা লাভা দিবেন। ঠিক আছে, তাহলে দেখো এখানে শুরু থেকে আইসিএস প্লাস ফরমেটরল, আর এখানে শুরুতে আইসিএস দিয়া প্রথমে সাবা দিছে, পরে আইসিএসই চালাইছে, তারপরে আবার আইসিএস এর সাথে লাভা দিছে, মানে বারবার ড্রাগ চেঞ্জ করা লাগতেছে। সো এই জন্য আমার কাছে এটা ভালো লাগে নাই। আমি পেশেন্ট আইসিএস ফরমেটরল দিব, বলবো যখন শ্বাসকষ্ট হবে তখনই 2 চাপ দিবেন, শেষ ঝামেলা। ক্লিয়ার? স্টেপ 4-এ সেম, এখানে মিডিয়াম ডোজে গেছে। ঠিক আছে, স্টেপ 5 দেখো সেম। ক্লিয়ার? সো স্টেজ 3, 4, 5 অলমোস্ট সেম, স্টেজ 1 আর 2 হচ্ছে একটু পার্থক্য হয়েছে। ওকে, আর এখানে বলছে যে ধরো যে স্টেপ 3 তুমি চাইলে ওই যে লিউকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দিতে পারো। ক্লিয়ার? সব জায়গায় কিন্তু এলটিআর এর কথা বলা আছে। যদি মোনাস খেয়ে পেশেন্ট ভালো থাকে তাহলে তুমি মোনাস একদম স্টেপ 3 থেকেই দিতে পারবা। তাহলে বলো অ্যাজমা হইলেই যে একটা মোনাস দিয়ে দেয় স্টেপ 1 এবং স্টেপ 2, এই জায়গাতে ভাই মোনাসের কোনো রোল আছে? নাই কিন্তু।
এখন সবাই মোনাজ দেয়, আমার কাছে যখন আমার পেশেন্ট দেখাইতে আসে আমিও মোনাজ দিই। কেন বলতে পারবা? পেশেন্ট ভুয়া পাবে কমপ্লায়েন্স নাইলে ভাববে ডাক্তার ভুলে মোনাজ দেয় না, কথা বুঝছো, বা ডাক্তার পারে না। এই জন্য এখন আমিও দিই, কথা বুঝছো। বাট স্টেজ 2 পর্যন্ত কিন্তু ভাইয়া মোনাজ দেওয়ার কোনো দরকারই নেই। ওকে, এরপরে আমাদের জানতে হবে এই যে অ্যাজমার এই ক্লাসিফিকেশনটা 100% ইম্পর্টেন্ট। এবার কিন্তু অ্যাজমা থেকে বেশ কঠিন একটা কোশ্চেন আসছে, আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন কিন্তু আসলে কোশ্চেন সোজা হয় না, বেশ ভালোই কঠিন হয়, এবং যে কোশ্চেন আসছে ওইটা গাইডে ছিল না। ওকে, হোয়াটএভার। সো কখন একটা পেশেন্টকে আমি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলবো? বা আমি এতক্ষণ যে অ্যাজমার ম্যানেজমেন্ট বললাম ওটা কিন্তু অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা না, এটা জাস্ট পেশেন্টের অ্যাজমা আছে, ক্রনিক একটা অ্যাজমা। কিন্তু হঠাৎ করে দরকার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, বা একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, বা পেশেন্টের নিউমোনিয়া হয়েছে, পেশেন্টের অনেক বেশি শর্টনেস অফ ব্রেথ, একদম পুরা লাং জুড়ে হুইচ, হ্যাঁ, পেশেন্ট সায়ানোস্ট, SpO2 কমে গেছে, দিস ইজ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। আমি কখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা বলবো? দেখো, তাহলে যদি অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হয় তুমি বলো তো এই যে PEF এটা কি বাড়বে নাকি কমবে? কমবে, তাই না? তাইলে প্রেডিক্টেডের থেকে 33 to 50% নেমে আসবে, ঠিক আছে? 33 to 50% নেমে আসবে। এবং তুমি বলো এই যে শর্টনেস অফ ব্রেথে তার রেসপিরেটরি রেট বাড়ে নাকি কমে? বাড়ে স্যার। কত বাড়বে। বেশি? 25 বা 25-এর বেশি, 25 বা 25-এর বেশি। এই যে বারবার সে শ্বাস নিচ্ছে, কারণ কি? তার পেরিফেরিতে অক্সিজেন কম, তাহলে অক্সিজেন সারা বডিতে পাঠানোর জন্য হার্টও কি বেশি পাম্প করবে নাকি কম পাম্প করবে? বেশি বেশি। পাম্প করবে। বেশি। দেখো হার্ট রেট 110-এর বেশি, 110 বা 110-এর বেশি, কথা বুঝছো? 110 বা 110-এর বেশি। এখন দেখো আমি একটা লাইন বলতেছি, আমাদের দেশের নাম বাংলাদেশ, কিন্তু আমার যদি শর্টনেস অফ ব্রেথ থাকে আমাদের দেশের নাম বাংলাদেশ, এরকম হবে না? তাহলে যখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হবে সে একটা সেন্টেন্স একটা ব্রেথে বলতে পারবে না, কথা বুঝছো? এই 4টা পয়েন্ট, যদি এই 4টা জিনিস তুমি পাও, দিস ইজ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, এবং এটা অ্যাকিউটলি ম্যানেজ করতে হবে। আমি একটু পরে ম্যানেজমেন্টটা দেখাচ্ছি, কথা কি বুঝছো? তাহলে আমি এটাকে ছোটবেলায় এভাবে মনে রাখতাম, PEFR। PF মানে PF হয়ে যাবে 33 থেকে 50%, আর রেট মানে দুইটা রেট, একটা হচ্ছে ভাই হার্ট রেট, একটা হচ্ছে কি রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট 25 বা 25-এর বেশি, আর হার্ট রেট 110 বা 110-এর বেশি, ঠিক আছে? তাহলে এই 4টা জিনিস যদি আমি পাই, দিস ইজ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, কথা বুঝছো? ওকে, যখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা থেকেও খারাপ অবস্থা তখন সেটাকে আমরা বলি হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাজমা। তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা থেকেও বেশি খারাপ হচ্ছে লাইফ থ্রেটেনিং অ্যাজমা। নীল কালিতে কেন দেখাচ্ছি? পেশেন্ট একদম সায়ামোস্ট হয়ে যায়। তাহলে 33 পর্যন্ত ছিল হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, তাহলে অবশ্যই এটা 33 থেকে কমছে। স্যাচুরেশন আমরা জানি 92 থেকে 94 পর্যন্ত হইলো নর্মাল ধরি, এটা 92 কমে গেছে। আমাদের প্যাচ লাগবে হচ্ছে এই যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। দেখো বলছিলাম না এয়ার ট্র্যাপিং হয়, বলছিলাম কি না? জি স্যার। এই যে এয়ার ট্র্যাপিং হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হবে? বাড়বে স্যার। বাড়বে। আবার দেখো বাড়ার সাথে সাথে এখানে নরমাল বলছে, ভাই নরমাল থাকলেও লাইফ থ্রেটেনিং, ব্যাপারটা একটু কেমন জানি মনে হয় না? জি স্যার। আসলে তোমার আমি বুঝাই, দেখো এই যে শর্টনেস অফ ব্রেথ, সে বারবার শ্বাস নিবে না? তাহলে জি। হাইপার ভেন্টিলেশন হইলে না পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়ার কথা, জি স্যার। বাট কমে যায় নাই, নরমাল ট্র্যাক আছে, হয়ে থাকে। মানে এটা অনেক ন্যারো হয়ে গেছে, ব্যাপারটা কি বুঝছো? জি স্যার। দ্যাটস ওয়াই যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নরমাল থাকা মানেও খারাপ, অথবা রেস্ট হবে। আর এত বেশি এয়ার ট্র্যাপিং হয়েছে সে নতুন করে আর বাতাস ছাড়তেই পারতেছে না, শ্বাসই নিতে পারতেছে না, একদম সাইলেন্ট চেস্ট হয়ে যায়, পেশেন্ট সায়ানোস্ট হয়ে যায়। যখনই সাইলেন্ট চেস্ট, তার রেসপিরেটরি এফোর্টই নাই, ওই টাইমটাতে যেহেতু শ্বাসই নিতে পারতেছে না, অক্সিজেন দিতে পারতেছে না, তখন সে ট্যাকিকার্ডিয়ার জায়গায় কি হয়ে যাবে ভাইয়া? ব্রাডিকার্ডিয়া হয়ে যাবে, হাইপোটেনশন হয়ে যাবে, এক্সজশন, ডেলিরিয়াম, কোমা, সব খারাপ খারাপ কথা। দেখছো এখানে আমি ওই যে তোমার আগে এভাবে মনে রাখতাম যে
এই কটা পয়েন্ট তো একটু ধরো বুঝে বুঝে পারা একটু টাফ, আসলে বোঝা যায়। আমি আজকে অত মেকানিজম ঢুকতে যাচ্ছি না, আমি এটা বি সি ডি ই এফ দিয়ে মনে রাখতাম। দেখো এই ছাড়া বাকি সবগুলা পয়েন্ট বোঝা যাচ্ছে না। বিতে দেখো ব্রাডিকার্ডিয়া, সিতে সায়ানোসিস আসলে বুঝে যায়, ডিতে ডেলিরিয়াম, ইতে এক্সর্শন, এফে হচ্ছে কি ফিবো রেসপিরেটরি এফোর্ট। এই ফিবো রেসপিরেটরি এফোর্ট যখন মনে থাকবে তখনই তোমার সাইলেন্সেসটা মাথায় চলে আসবে। কথা কি বুঝতে পারছো? এখান থেকে তোমাদের রিটেন আসবেই, ভাইবা ধরবেই, ইভেন ট্রু ফলস অর এসবি আসতে পারে। ঠিক আছে? এবং আসলে কেন জানি তোমাদের লেভেলে অলওয়েজ অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাটাই আসে, কারণ লাইফ থ্রেটিং এ অ্যাজমাটা আমরা আইসিইউতে ডিল করি, এটা তোমাদের এই লেভেলে না জানলেও চলে। কথাই বুঝতে পারছো? আর নিয়ার ফেটাল অ্যাজমা মানে যখন পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বাড়ছে এবং তার ভেন্টিলেশন লাগতেছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? তাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আসেন আপনাদের পরীক্ষায় রিটেনের জন্য, মানে একদম বলে দেওয়া যায় যে অ্যাজমা থেকে যদি এইবার রিটেন আসে এইটাই আসবে, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ম্যানেজমেন্ট এইটাই আসবে ভাই, লিখে রাখো। যদি অ্যাজমা থেকে আসে এইটাই আসবে, ঠিক আছে? তাহলে আমরা ওই অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পড়বো, তারপর লাইফ থ্রেটিং অ্যাজমা একটু বলে দিব পার্ট 1 এর জন্য। হ্যাঁ, ফাইনাল প্রফিট আসবে না। তাহলে দেখো আমি তোকে বলছি যে পেশেন্টের পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই পেশেন্টের আমরা অক্সিজেন দিব, এবং আগামী ক্লাসে আমি তোমাকে দেখাবো এই পেশেন্টকে আমরা দিব হচ্ছে হাই ফ্লো অক্সিজেন। হোয়াট ইজ হাই ফ্লো অক্সিজেন, লো ফ্লো অক্সিজেন আমি তোকে বুঝাবো। হ্যাঁ, তুমি আপাতত মনে রেখো যে অক্সিজেনের মানে স্যাচুরেশনটা, মানে একটু অক্সিজেনের পার্সেন্টেজটা একটু বেশি থাকে, দিস ইজ হাই ফ্লো অক্সিজেন। আমরা স্যাচুরেশনটা 94 থেকে 98% মেনটেন করবো। তাহলে যেহেতু শ্বাসকষ্ট আছে, পেশেন্টকে আমি সবার আগে কি দিব ভাইয়া, অক্সিজেন দিব। কথা বুঝছো? এখন দেখো তোমরাই না বললা এই যে অ্যাজমা সেটা একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাই না ভাইয়া? আমাদের মাসুম আহমেদ স্যার বলে অ্যাজমার মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। এটা যদি একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, তুমি ইনফ্লামেশনটা যদি কমাই দিতে পারো অ্যাজমা পেশেন্ট ভালো হয়ে যাবে। তাহলে বলো তো ইনফ্লামেশন সবচেয়ে ভালো কমায় কারা? ভেরি গুড। এই পেশেন্টে তুমি সিস্টেমিক স্টেরয়েড দিবা। এই পেশেন্টে তুমি কি দিবা? সিস্টেমিক স্টেরয়েড দিবা। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে আছে না ভাইয়া, এটাকে ডায়ালেট করতে হবে। তাহলে হাই ডোজেস ইনহেল ব্রঙ্কো ডায়ালেটর দিব। এটা আমরা নেবুলাইজার ফর্মও দিই। কি ফর্মে দিই ভাইয়া? নেবুলাইজার ফর্মে দিই। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বরে দিলাম অক্সিজেন, 2 নম্বরে দিলাম ব্রঙ্কো ডায়ালেটর, 3 নম্বরে দিলাম কি একটা স্টেরয়েড, 4 নম্বরে কি দিব? নরমালি দেখা যায় একটা ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যই তো হয়। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় তুমি একটা অ্যান্টিবায়োটিক লিখে দিবা, যদিও বইতে নাই। ঠিক আছে? একটা অ্যান্টিবায়োটিক লিখে দিবা। আচ্ছা, এই পেশেন্টের কি ফ্লুইড দিতে পারবা তুমি? এমনি শ্বাসকষ্ট, ওর ফ্লুইড দেওয়ার দরকার আছে? হার্টের উপর তো এমনিতেই প্রেশার পড়তেছে, তাই না? এই পেশেন্টে কিন্তু কোনো ফ্লুইড দিতে হয় না, মনে রাখো। হ্যাঁ, আর এটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমার কি মনে আছে যে আমরা ইলেকট্রোলাইট ওয়ার্কশপ করাইছিলাম একটা, যারা যারা ছিলাম, তোমাদের কি মনে আছে বলছিলাম এই যে রেসপিরেটরি মাসেল গুলো প্যারালাইসিস হয়ে যায় যদি পটাশিয়াম কমে যায়? জি স্যার বলছিলেন। তাহলে এই পেশেন্টের কিন্তু আমার সিরাম ইলেকট্রোলাইট দেখা লাগবে ভাইয়া। এই পেশেন্টে কি দেখা লাগবে? আমাদের সিরাম ইলেকট্রোলাইট দেখা লাগবে। এবং সিরাম ইলেকট্রোলাইট দেখে যদি আমি দেখি যে তাকে পটাশিয়াম দিতে হবে, তাহলে আমাকে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন কি করতে হবে? দিতে হবে। আবার দেখো দীর্ঘ সময় ধরে আমি যখন সালবিটামল দিই সেও না পটাশিয়াম কমায় দেয়, বুঝছো? তাহলে এগুলো সবকিছু চিন্তা করে আমার ইলেকট্রোলাইট করে দেখতে হবে যে পটাশিয়ামটা কি কম কিনা। যদি পটাশিয়ামটা কম হয় তাহলে আমি পটাশিয়াম সাপ্লিমেন্টেশন দিব। তবে মনে আছে তারপরে বলছিলাম যে পটাশিয়ামের একটা মাসুতো ভাই হচ্ছে ম্যাগনেসিয়াম। তুমি পটাশিয়াম দিচ্ছ কিন্তু পটাশিয়াম কারেকশন হচ্ছে না, ক্যালসিয়াম দিচ্ছ ক্যালসিয়াম কারেকশন হচ্ছে না, কারণ তার কনকমিটেন্ট ম্যাগনেসিয়াম কম থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এইচডিইউ বা আইসিইউ তে আমরা এই পেশেন্টকে অনেক সময় এই ম্যাক্স সালফেট বা অ্যামাইনোফাইলিনও দিই। বাট এটা মনে রাখবা, এটা কার্ডিয়াক মনিটরিং এ দিতে হয়। কি দিতে হয়? কার্ডিয়াক মনিটরিং এ দিতে হয়। কথা বুঝছো? তাহলে 1 2 3 4, এটা 5, এটা 6, এটা 7, এই 7টা কথা যদি সুন্দর করে লিখতে পারো একদম ফুল মার্ক পাবা। ঠিক আছে? একদম ফুল মার্ক পাবা। আর শেষে 8 নম্বরে সামারি টেনে দিবা। এতেও যদি পেশেন্ট রেসপন্স না করে তাহলে তাকে আমরা কি করব? ইনটিউবেশন করে তাকে ভেন্টিলেশনে পাঠিয়ে দিব। কিসে পাঠিয়ে দিব? ভেন্টিলেশনে পাঠিয়ে দিব। কথা বুঝতে পারছো? ক্লিয়ার এই পর্যন্ত? একদম ডেভিডসন এত কনসাইজ করে লিখছে, তুমি জাস্ট এতটুকু লিখতে পারলে ফুল মার্ক পাবা।
ক্লিয়ার? আরেকটা মেকানিজম মানে ম্যানেজমেন্ট খুব বেশি লাগবে না, বাট একটু এটা দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের অনেক সময় লাইফ থ্রেটেনিং অ্যাজমা দেখা আমি বলছিলাম কিন্তু যে 33%-এর বেশি কমে যায়, তাই না? তাহলে যখন এই 33%-এর বেশি কমে যায়, এখানে 50 থেকে 0 মানে হচ্ছে এই ফ্লো চার্টটাতে তাহলে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাও রাখছে, লাইফ থ্রেটেনিং অ্যাজমাও রাখছে, তাই না? তাহলে পেশেন্ট আসলেই সবার আগে আমি কি দিব বলছিলাম ভাইয়া? অক্সিজেন। তারপর আমি কি করব? নেবুলাইজেশন। তুমি কি বলতে পারবা নেবুলাইজেশন কয় ঘন্টা পর পর দেওয়া যায় ম্যাক্সিমাম? তুমি দেখবা তোমাদের ওয়ার্ডে 8 আওয়ারলি লেখা, 6 আওয়ারলি লেখা, বাট জানবা 2 আওয়ারলিও দেওয়া যায়। কারণ দেখো তোমাদের বইতে বলা দিনে 6 থেকে 12 বার নেবুলাইজেশন যদি তোমার দরকার হয় তুমি দিতে পারবা। ক্লিয়ার? আর এখানে খুব স্পষ্ট করে লিখছে অক্সিজেনটা দেবো আমরা কি হাই ফ্লো অক্সিজেন 60%। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার আমরা হাই ফ্লো অক্সিজেন দিলাম, 2 নাম্বার আমরা নেবুলাইজেশন দিলাম। তুমি লিখবা 6 থেকে 12 বার নেবুলাইজেশন উইথ সালবিউটামল এন্ড টারবিউটালিন, কত? 6 থেকে 12 বার। আর 3 নাম্বার আমরা কি দিও ভাইয়া? স্টেরয়েড। প্রেনিসোলন না পাইলে আমরা যে কর্টসন দেই, হাইড্রোকর্টিসন 100, মানে হচ্ছে যদি তুমি কর্টসন দাও, কর্টসন হচ্ছে 2 ভায়াল। কর্টসন কয় ভায়াল ভাইয়া? 2 ভায়াল, কারণ 1 ভায়ালে কত থাকে? 100 থাকে। এই দিনটা বুঝতে পারছি? এরপরে আমরা এক্সরে করব। কেন করব আমি জানি, ইলেকট্রোলাইট কেন দেখবো সেটা আমি জানি। কথা কি বুঝতে পারছি? যদি ইলেকট্রোলাইট কম থাকে তাহলে আমি পটাশিয়াম দিব, যদি ম্যাগনেসিয়াম কম থাকে আমি ম্যাগনেসিয়াম দিব, লাগলে অ্যামিনোফালিন দিব। এত যদি কারেকশন না হয় পেশেন্টকে আমি ইনটিউবেট করার জন্য পাঠিয়ে দিব। কথা কি বুঝতে পারছো? সো দিস ইজ দ্য সামারি। ম্যানেজমেন্ট কি বুঝে গেছে? জি স্যার। এখন আমার বউরে আমি এভাবে পড়াইছিলাম, ও স্টেরয়েড একটু ভুলে গেছে। আমি হলে 0 দিতাম, কারণ অ্যাজমার পেশেন্টের ম্যাজিক্যাল ড্রাগ হচ্ছে কি? স্টেরয়েড। ভুল করা যাবে না, মনে থাকবে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গো। এখন এই অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা পেশেন্টে তুমি কখন ভেন্টিলেশনে পাঠাবা এটারও পয়েন্ট আছে। বুঝে পেশেন্ট কমায় থাকলে, রেসপিরেটরি অ্যারেস্ট থাকলে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন খুব বেশি কমে গেলে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে, যদি পেশেন্টের অ্যাসিডোসিস হয়, পেশেন্টের যে এক্সোশন ডেলিরিয়াম কমা হয়, মানে দেখো যে লাইফ থ্রেটেনিং অ্যাজমার কথাগুলোই বলা। কথা কি বুঝছো? এটা কিন্তু রিটেনে চলে আসতে পারে। ক্লিয়ার? ওকে। সো লাস্ট একটা লাইন পড়াবো, এই লাইনটা এবার ফাইনাল প্রফে আসছে। এই যে অ্যাজমার পেশেন্ট তোমার কাছে আসছে, তুমি তাকে ডিসচার্জ দিবা কখন? কেউ বলতে পারবা? অ্যাজমার পেশেন্টকে তুমি কখন ডিসচার্জ দিবা? মাথা ঘামানোর দরকার নাই, আসলে এখানে পড়ে ভাই। এটা আসার পরে লিটারেলি মানে আমি জাস্ট 4-5 দিন আগে এটা পড়ছিলাম, পোলা মানে বলে দিতে পারছি, নাইলে ভাই বলে দিতে পারতাম না। বুঝছো অবস্থা? দেখো ভাই যে এইখানে ডিসচার্জ ক্রাইটেরিয়াটা দেয়া আছে, খুব ভালো মতো খেয়াল করো যে প্রায়র টু ডিসচার্জ পেশেন্ট শুড বি স্টেবল অন ডিসচার্জ মেডিকেশন। আমি তো সব ওরাল আর ইনহেলার দিব। ওই ওরাল আর ইনহেলারে সে যদি হাসপাতালে 24 ঘন্টা স্টেবল থাকে, অথবা তার পিএফ যদি পার্সোনাল হাইয়েস্টের 75% অথবা এর বেশি হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসচার্জ ক্রাইটেরিয়া। ঠিক আছে? এই চিপার 2টা লাইন পরীক্ষা আসছে, বানানোর কোনো স্কোপ আছে? তো বইতে আছে, তাই না? ওকে, দিস ইজ অল অ্যাবাউট অ্যাজমা। আমাদের এই যে এখানে আমরা জাস্ট একটা মনোক্লোনাল অ্যান্টিবডি পড়াইছি, এই একটা পড়লে মোটামুটি হয়ে যায়। এরপরে আরো গুলা নাম যদি পড়তে চাও পড়তে পারো। আর এলটিআরএ মন্টিলুকাস নাম তোমরা সবাই জানো। আর ম্যানেজমেন্ট আমি জাস্ট ফ্লোচার্ট থেকে বলছি, তোমরা চাইলে এখানে এই যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ অ্যাজমা, এই ট্র্যাক 1টা, হ্যাঁ, স্টেপ 1, 2, স্টেপ 3, স্টেপ 4, হ্যাঁ, এগুলা একটু ভাই রিডিং পড়তে পারো। আমি সবকিছু বলে দিছি, তুমি একবার রিডিং পড়ে নিও। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে এই বক্সটা আসলে আমাদের মানে প্র্যাকটিশনারদের জন্য, তোমাদের লাগবে না। আচ্ছা, অ্যাজমাতে মানে প্রেগন্যান্সিতে অ্যাজমা সবগুলো ড্রাগই সেফ, তুমি সবগুলো ড্রাগ দিতে পারবা, এটা জানতে পারো। কারণ গাইনির মহিলারা মাঝে মাঝে তোমার কাছে কল পাঠাবে, তুমি বলবে হ্যাঁ এগুলো সব চালানো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, আই থিঙ্ক আমি অ্যাজমা পুরোটা পড়াই ফেলছি। এবার বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রেগন্যান্সিতে বললাম যে আমরা অ্যাজমার অ্যাজ ইউজুয়াল যে ম্যানেজমেন্ট দিই সব ম্যানেজমেন্টই দেওয়া যাবে, তুমি দেখো এগুলো সবকিছু সেফ। ঠিক আছে? শুধু বায়োলজিস্টটা না দেওয়া ভালো, হ্যাঁ, বায়োলজিস্টটা ছাড়া সব কিছু তুমি দিতে পারবা। ক্লিয়ার? ওকে, এখন বলো তো কারো কোনো অসুবিধা আছে কিনা? বুঝতে পারছো অ্যাজমা?
স্যার ট্রাক 1 এর যে বলছিলেন না স্টেপ 3 তে 2 to 3 টাইমস অ্যাটাক পার মান্থ, আর স্টেপ 4 এর ক্ষেত্রে কি বলছেন? আচ্ছা ভাই, এইটা না মানে এইটা ওরকম ধরা বাঁধা নিয়ম নাই, বুঝছো? ধরা বাঁধা নিয়ম নাই। আমি তাহলে একটু ওই যে রেসপিরেটরি যে গাইডলাইন গুলো আছে একটু দেখবো না যে ওরা এরকম কোনো গাইডলাইন বলছে কিনা। আমাদের হচ্ছে আমি রেসপিরেটরি মেডিসিনের অনেক বড় একজন স্যারের আন্ডারে 2 বছর ট্রেনিং করছি। তো সে বলতো আর কি যে মাসের মধ্যে ধরো বছরে 2-1 বার অ্যাটাক হয়, এটা স্টেপ 1। 6 মাসে 1 বার 2 বার অ্যাটাক হয়, স্টেপ 2। মাসের মধ্যে 2-1 বার হচ্ছে স্টেপ 3। হ্যাঁ, মাসের মধ্যে 4-5 বার বা সপ্তাহে 1 বার হচ্ছে স্টেপ 4 চলে যাবে। হ্যাঁ, এইভাবে স্যাররা জাস্ট গেস করে আর কি, ঠিক আছে? আর ডেভিডসনও ঠিক ওইভাবে স্পেসিফিক করে বলে নাই যে কখন স্টেপ 1 কখন স্টেপ 2। হ্যাঁ, বুঝতে পারছো? ওইভাবে বলে নাই। আর যাদের মাঝে মাঝে ধরো একটু কাজ টাজ করলে অ্যাজমা অ্যাটাক হয়, তাদের পারসিস্টেন্ট অ্যাজমা একটা টার্ম আছে। হ্যাঁ, ওই টার্মটা ডেভিডসন আছে যদি একটু, তাদের হচ্ছে সবসময় ওই তোমার ইনহেলার চালিতে হয় আর কি, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? স্যার কাফ নিয়ে একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, কাফ নিয়ে কি কোশ্চেন? স্যার ওই আমরা তো ড্রাই আর প্রোডাক্টিভ আলাদা করে পড়ছি, কিন্তু স্যার ওই যে হার্বাল যেগুলো আছে যেমন স্কোয়ারের অ্যাডোভাস, এটা স্যার কোন ক্ষেত্রে ইউজ করে? এটা হার্বাল, হ্যাঁ এটা হার্বাল ওরা বলবে, কিন্তু অ্যাডোভাসটা আমি দেখছি ওরা মানে ওখানে যে ওই যে তোমার যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া, এটা ড্রাই কাপ প্লাস প্রোডাক্টিভ কাপ দুইটাতেই নাকি কাজ করে। মানে আমার কথা হচ্ছে আমি অ্যালোপ্যাথিক ডক্টর, আমি কেন হার্বালে যাব, তাই না? ওরা তো স্যার মানে আসে স্যার দিয়ে যায়, দেখছি স্যার অ্যাপোলোতেও দিচ্ছে। দিয়া যায়, চলে না তাই, বুঝছো? অ্যান্ড আমার মনে হয় না যে আমাদের ওগুলা প্রমোট করা উচিত, বুঝছো?